আপনার মিউট করা আছে। হ্যাঁ, নমস্কার। নমস্কার। একটু 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 ওয়েট করতে হবে। হ্যাঁ, একটু আমি দেখে নিচ্ছি। অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, ওকে।
দাদা আমি আছি। মাসুম শুনতে পাচ্ছ? তপনদা তোমার কথা শোনা যাচ্ছে না, ওখানে দেখো স্ক্রিনটায় টাচ করে একটা মাইক্রোফোনের মতো চিহ্ন আছে, ওইটাতে গিয়ে অডিও ভায়া ইন্টারনেট করো। হুম, এসছে। এবার এটাকে আনমিউট করো, মিউটটাকে সরিয়ে দাও, তাহলেই হবে। কেউ কথা বলছে না, কথা বললে শোনা যাবে যে হচ্ছে। হ্যাঁ না আমি ওই তো শোনা যাচ্ছে। হ্যাঁ মোদি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি। মাসুম, আমি শুনছি কিন্তু ওই ইয়েতে একটু ইয়ে হচ্ছে, নয়েজি। ওটা হচ্ছে ওই মিউট আনমিউটের খেলা। ওইটা ওই কোনো হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ মনোজিৎ? হ্যালো, ঠিক ঠিক আছে, শোনা যাচ্ছে কিন্তু একটু নয়েজ আসছে। আচ্ছা তুমি মনোজিৎ, হ্যাঁ বলো বলো। তুমি একটু তপনকে অন করো, একটু মাসুমকে অন করো। আমি আগে একটু আনঅফিসিয়ালি ওদের পরিচয় করিয়ে দিই। হ্যাঁ করিয়ে দাও, অন আছে, করিয়ে দাও। বুঝছে তো মনোজিৎ? এক সেকেন্ড, আমি একটু তপন দা তোমার মাইক্রো ইয়েটা একটু রাখো, খুব হ্যাঁ। আওয়াজ হচ্ছে। ওইটা লুজ কানেকশন আছে, ওটা একটু টাইট করে লাগাতে হবে। হ্যাঁ হ্যাঁ না এবার ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে, নড়িও না। আচ্ছা Okay. সলিল দা কিছু বলবেন? হ্যাঁ বলো বলো দাদা বলো। তপন,
মাসুমের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। তোমরা মাসুম রেজা, হ্যাঁ, একেবারে আমি আজ খুব ভয়ে আছি যে ও মারাদোনার মতো খেলবে, যা পোশাক পরেছে। হ্যাঁ, আর মাসুম এই এই আমার সেই ভাই তপন। হ্যাঁ। আহ, নমস্কার দাদা, নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। তো ওর তো তুমি অভিনয় দেখোনি, ও তোমার কাজ দেখেনি। আশা আচ্ছা। করছি আজকের সন্ধ্যার পর থেকে দুধ এবং আম মিশে যাবে। শুধু আমি নাম সলিল বলে আটিটা হব না। দাদা, তোমার একজন পণ্ডিত মানুষের সাথে বসতে আমার রীতিমতো গা হাত পা কাঁপছে, তুমি বুঝতে। না ওই জন্যে কবজ হিসেবে মাসুম লাই। এই যে এটা কবজ হিসেবে এটা আছে, আর এই যে এইটা আছে। রাইট। মনোজ ভাই, এইটাকে কি কোনোভাবে আপনাদের 10টা আমাদের 10টায় শেষ করা যায়? কারণ আমার 10:30 থেকে একটা রিহার্সাল আছে। আচ্ছা আচ্ছা। আগে মানে আমাদের 10টায় শেষ। আপনাদের 10টায় শেষ হলে আমার 10:30 বেজে, আমার 10টা একটা রিহার্সাল। 15 মিনিট আগে। হ্যাঁ, 10 quarter to 10। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, তাহলে আমরা তখন দেরি করব না, 8টাতেই শুরু করি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। ঈশান আছে, হ্যাঁ, মনোজিৎ দা আছে। ঈশান, হ্যালো ঈশান। আছি আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মনোজিৎ আছে। মনোজিৎ। শুধু যারা বাইরে আছেন ভাই, তাদের একটাই অনুরোধ, হুম। মাসুমের সময়ের একটা আছে, আমরা কোনো ইন্টারাকশন না করে প্রশ্ন করলে তাহলে মাসুম ভাইকে আমরা সেই প্রশ্নগুলো রাখতে পারবো। যদি ভিজুয়ালি না হয় আর কি। সাগর, আমি তোমাকেও বললাম। হ্যাঁ বলো। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। আমরা শুরু করি। হ্যাঁ একদম, 8টা শুরু করো। প্রথমে সকলকে অভিনন্দন ও ভালোবাসা। খড়দা থিয়েটার জোনের পক্ষ থেকে আমি তপন বলছি, এবং আজকের খুব ভালো লাগছে বলতে আমরা স্যার বলি বা দাদা বলি, মাসুম রেজা দাদাকে আমরা পেয়েছি আর কি, যেখানে আমার জন্মস্থান, এবং সেই জন্মস্থানের আমি আমার আরেক দাদাকে পেয়েছি, আমি দাদা বলেই কথা বলছি। এবং আমারও জন্ম বাংলাদেশে, এবং বাংলাদেশে ঢাকাতে আমার জন্ম, সেখানে। এবং আমি ঢাকাতে গিয়েছি, মামুন রশিদের ওখানে গেছি, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গিয়ে ওয়ার্কশপ করেছি, এবং যে গুরু আর কি সেলিম আলদিন, হ্যাঁ, তার বাড়িতে গিয়েছিলাম, তার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেছি। হ্যাঁ, তো সেখান থেকে মানে একটা তো মাটির টান থাকে, মাটির তো গন্ধ আছেই, ফলে অনেকদিন পর মানে যে একটা মেল বন্ধন আবার আমাদের মধ্যে হচ্ছে, এটা মানে গর্বে ভরে যাচ্ছে। মানে বাংলাদেশে যাবো করে সব রেডি হয়ে গেছে, কিন্তু যেতে পারছি না, মানে বাইরে চলে যাচ্ছি, বাংলাদেশেই যাওয়া হচ্ছে না, বাবাটা এরকম জায়গায় চলে যাচ্ছে। ফলে আজকের এই সলিলদার উপরেই দায়িত্ব ছিল আর কি। সলিলদা হচ্ছে কি আমার আরেক গুরু, যিনি থিয়েটারের গুরু আর কি, এবং সলিলদার কাজ এবং সলিলদার সাথে দেখা করা, সলিলদার কাছে পরামর্শ নেওয়া, সলিলদার সঙ্গে কথা বলা, এবং কি হবে কি না হবে টোটাল বিষয় প্রোগ্রামটাই আমাদের সলিলদা দেখেন, আমাদের গুরু, আরেকজন গুরু। আর মার্কেটিংটা যেভাবে দেখাশোনা করে সেটা হচ্ছে মনোজিৎ আছে, মনোজিৎ আমাদের দলের সিনিয়র মেম্বার, মনোজিৎ টোটালটা দেখাশোনা করে। আর যত ফেসবুকে ছবি পাঠানো, মেল ফেল করা টুকটাক, সেটা টোটালটাই সাগর করে আর কি। হ্যাঁ, তো আজকের দিনে মানে দাদাকে পেয়ে ওপারকার বাংলা আর এপারকার বাংলা, দুটো বাংলা যেন আলাদা না থাকে। আমরা ইলিশ মাছ খাবো, ওপারের বাংলারও ইলিশ মাছ খাবো, এপার বাংলারও ইলিশ মাছ খাবো,
দুটো ইলিশ মাছের গন্ধ যেন একই থাকে, যেন আলাদা না হয়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। আর এই অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের আপনি, এবং আপনার সঙ্গে সহযোগিতা করবে আমাদের গুরু সলিল দা। এবং আমরা আজকে যে অনুষ্ঠানের সাবজেক্ট রয়েছে, আমরা সেই সাবজেক্ট নিয়ে একটু আলোচনা করব এবং কিছু কথা আপনাদের গুরুজনদের কাছ থেকে আমরা শুনব। সলিল দা। ধন্যবাদ তপন। মাসুম আমার ভাই, আমি শুরুতেই একটা ভয় পেয়ে গেলাম তপনের কথায়, যে তপন যেভাবে বাংলাদেশ, ইলিশ, পদ্মার, গঙ্গার, আমার সৌভাগ্য দুটি বাংলাতেই আমার বসবাস এবং দুটি বাংলার ইলিশই আমি খেয়েছি। কিন্তু মাসুম, তপনের মতন অভিনেতা, একজন রিয়েল টোটাল পারফর্মারকে ও যেভাবে বাংলাদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলো, আমার একটা আশঙ্কা যে তুমি না ওকে গেলে আটকে দাও, কেননা ওর যদি কাজ দেখো এবং তোমার যে ধরনের কাজ তুমি করেছো মহাভারত নিয়ে এবং তোমার অন্যান্য যে রূপকথার মতো যে কাজ, সেই কাজগুলো যদি তখন দেখে, ওর এমন একটা স্বভাব, ওর সঙ্গে সঙ্গে তো বলবে যে মাসুম ভাই আমি এখানেই থাকছি, কেউ আমাকে নড়াতে পারবে না। হ্যাঁ, তো আমি চেষ্টা করবো যাতে তা না হয়। না ঠিক আছে। না না, ফিরে আসতে হবে, কারণ ফ্যামিলি আছে তো, ফিরে আসতে হবে তো। ও আচ্ছা আচ্ছা, ফ্যামিলি আছে বলে। তো আমার কিন্তু কোনো ফ্যামিলি নেই, আমার পুরো ফ্যামিলি আমার একটি মাত্র কন্যা এবং একটি মাত্র স্ত্রী, মানে আমার তোমারও হ্যাঁ তাই? হ্যাঁ। আচ্ছা, মাসুমের দুইটি কন্যা, আমারও তাই, আমার দুটি কন্যা, যমজ কন্যা, দুটি যমজ কন্যা, তারা আমার সাথে থাকে না, তারা থাকে ইংল্যান্ডে। আচ্ছা আচ্ছা। স্ত্রী তার জগৎ নিয়ে থাকেন, সো আমি একার চেয়েও একা। এটাও ভালো, বেশ। কি বললে হবে, মুরব্বি যাবেন কোথায়? আচ্ছা, তপন মুরব্বি হচ্ছে গে মাসুম তার স্ত্রীকে মুরব্বি বলে ডাকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ভয় পায় কি পায় না সেটাতে যাব না, থিয়েটারের লোকেরা নির্ভীক, বলে ভয় পায় না, তাই তো মাসুম? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ। আচ্ছা, আমরা যারা শুনছেন দেখছেন তারা একটা ভাববেন যে এরা কোন সান্ধ্য ভাষায় কথা বলছেন। আজকে কোনো সান্ধ্য ভাষা নয়, আজকে আমাদের বিষয় দ্য কোয়েস্ট ফর আদার থিয়েটার। আমরা প্রথম দিন পেয়েছিলাম প্রবীর গুহ মহাশয়কে। প্রবীর সমস্ত কথা আপনারা শুনেছেন। আজকে তার লিভিং থিয়েটার, তার অল্টারনেটিভ লিভিং থিয়েটার। আর আজকে আমরা মাসুম রেজা, একজন নাট্যকার, নাট্য নির্দেশক, অভিনেতা, চলচ্চিত্র এবং সিরিয়ালে, মানে ধারাবাহিক, ওনারা ওটাকে বলেন যে ধারা নাটক, টেলিভিশন নাটক। তো এইখানে সর্বত্র ওর যাতায়াত গতায়ত এবং খুব অনায়াস, এবং বাংলাদেশের ও বড় প্রিয়, আমাদেরও প্রিয়। যারা জানেন না তাদের বলি যে মাসুম আমাদের এদেশেও এসে, পশ্চিমবাংলায় এসে উষা গাঙ্গুলির মতো মানুষের সঙ্গে কাজ করেছে। আজকে উষাদি বেঁচে থাকলে খুব খুশি হতেন, হয়তো ফোনই করে বসতেন যে সলিল তুমি কাকে এনেছো। এইভাবে আমরা উষাদির অভাব খুব অনুভব করছি, মাসুমও নিশ্চয়ই করছে। এবং মাসুমের সঙ্গে আমার প্রতিনিয়ত আত্মিক মানসিক যোগাযোগ এবং কথাবার্তা তো হতেই থাকে, ও যেখানেই থাকুক না কেন। আর ও মনে প্রাণে বাঙালি, মনে প্রাণে নাট্য শিল্পের মানুষ। এটা আমি আমার দিক থেকে খুব মানে জোর দিয়ে, ইংরেজিতে বলে কনফিডেন্টলি এই কথাটা বুঝছি। মাসুম, আমি আসি আসল কথায়। আর অন্য, যেহেতু মাসুমের সময় খুব কম, প্রচন্ড ব্যস্ত মানুষ, তার থেকে টেনে এনেছি এক কথায়, একদিনের সময়ে ও প্রস্তুত হয়ে রাজি হয়েছে। তো এই যে আদার থিয়েটার,
আমরা এই দুই বাংলা নিয়ে নাটকের উৎস সন্ধান করা, আমাদের বিকাশ, চর্চা এই নিয়ে বহু আলোচনা হয়। আমরা সেইটাতে আজকে যাব না, শুধু যদি প্রসঙ্গক্রমে আসে তাহলে যাব। তার কারণ মাসুমের যে গুরু মশাই, মাসুম যেটা খুব গর্বিত ভাবে বলে, তার নাম হচ্ছে গিয়ে সেলিম আলদিন। সেলিম আলদিন এদেশে সমান জনপ্রিয় এবং মাসুম নিজেকে তার ভাবসৃষ্ট বলে মনে করেন, বলেন, গর্বিত ভাবে বলেন। সেই সেলিম আলদিন বাংলা নাটকের উৎস সন্ধান করেছেন। প্রথমের দিকে পাশ্চাত্য নাটকের প্রভাবে নাটক লিখতে লিখতে তারপরে একেবারে একটা অন্য ধারায় এবং বাংলার ধারায় চর্যাপদ থেকে শুরু করে লোকনাট্যের ধারায় বাংলার যে লোকধর্মী, নাট্যধর্মী এই সমস্তর উপরে কি অনায়াসে যেন সাবলীল বা কখনো বা চড়া পড়া নদীর মধ্যে উজান এবং ভাটি দুটোতেই পেয়েছেন সেলিম আলদিন। মাসুমও একেবারে তাই। আমরা নাটকের কথা দিয়ে বোঝানো যায় না। আমার সৌভাগ্য হয়েছে খোদ বাংলাদেশে বসে, ঢাকায় বসে, চট্টগ্রামে বসে মাসুমের সঙ্গে আলাপচারিতা করা, তার নাটক দেখা, তার চিন্তা ভাবনা করা। এভাবে নাসিরুদ্দিন ইউসুফ ভাই বাচ্চু সঙ্গে, আলদিনের সঙ্গে, তেমনি মাসুমকে আমি যদি খুব ভুল না করি কোনোদিন বাংলাদেশ থেকে এই বাংলাতে কোনো প্রযোজনা করতে আমি অন্তত দেখিনি, পাইনি। কিন্তু আমি ঢাকায় গিয়ে তার প্রযোজনা দেখেছি, মুগ্ধ হয়েছি এবং তার যাদের দেখেছি তারা কেউ কেউ আজকে হারিয়ে মানে নেই, এই পৃথিবীতে নেই এমনও হয়েছে। কিন্তু মাসুম তার নাটক চালিয়ে যাচ্ছেন। আজকে আমরা জানতে যাবো মাসুম, সেটা যে এই যে আমরা আদার থিয়েটার যাকে বলছি, আমরা কাল পরশু তোমার সঙ্গে আমি আলোচনা করেছি, তুমি যে নাটকটা করো প্রসেনিয়াম মঞ্চেই করো, কিন্তু আমি তোমার নাটক দেখে যা বুঝেছি যে তুমি ওই নিয়ম কানুন গুলো, পুরনো ধ্যান ধারণা রীতিগুলোকে, মানে নাটকের রচনা শৈলী থেকে নাটককে উপস্থাপন করা পর্যন্ত তুমি একেবারে পাল্টে দিয়েছো। তোমার আগের মানে ওই আরুজালি মাতুব্বর একটি নাটক ছিল এবং তারপরে যে পরের যে নাটকগুলো একেবারে অন্য রকম হয়েছে, একেবারে। হ্যাঁ, মাসুম, মাসুমের এটা আমি আমি আছি। আচ্ছা, তো আমি আজকে বলবো, আমি একটু বলি যে আদার থিয়েটার আমরা কাকে বলছি। এই যে আমাদের চলে আসা সেই গিরিশ ঘোষ, শিশির ভাদুড়ী, অর্ধেন্দু শেখর মুস্তাফি থেকে এমনকি আমাদের এখানকার যে হাতিবাগানের থিয়েটার বলতাম আমরা যাকে, বা বাংলাদেশে ঢাকায় চট্টগ্রামে যে ধরনের থিয়েটার হতো, যেটা আমি গোলাম মুর্শিদের বই থেকে পেয়েছি বা অন্যান্যদের কাছে জানিয়েছি, শুনেছি বা দেখেওছি। কিন্তু তারপরে যখন নবান্ন একটা নতুন ধারার জন্ম নিল, তারপরে সৌম্য মিত্র, উৎপল দত্ত এরা সব এলেন, অজিতেশ বন্দ্যোপাধ্যায় এরা এলেন, দীপ্তি মিত্র, শোভা সেন এরা এলেন। এদের কথা আমি প্রতিটি দিনই বলবো, রিপিটেশন মনে হলেও বলতে হবে, বাধ্য হবো। তো সেখান থেকে কিন্তু আবার বাদল সরকার একটা নতুন ধারার জন্ম দিলেন এখানে, হয়তো পাশ্চাত্যের থেকে, কিন্তু তিনি এখানকার মতন করে তিনিও তার নাটকের রচনা শৈলীটাকে পাল্টে ফেললেন। তিনি তার মঞ্চ স্থানটাকে পাল্টে ফেললেন। আমরা মঞ্চ বলতে প্রাসঙ্গিক ভাবে তা নয়, মঞ্চ থেকে আমরা এখানে স্পেস বলতে পারি, যে যে কোনো স্পেসই যেখানে আমরা মঞ্চস্থ করি, অভিনয় করি। বাংলা ভাষার কিছু দুর্দশা আছে, কিছু সীমা আছে, ফলে আমরা ইংরেজি কথায় কথায় ব্যবহার করি। আর আমি যদি এখন শুদ্ধ বাংলায়, প্রমিত বাংলায় কথা বলতে থাকি, সেটা আবার দুর্বোধ্য হয়ে যাবে, গ্রিক হয়ে যাবে। ফলে আমরা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজেই কথাটা বলবো, কারণ বিষয়টা আসল কোন ভাষাতে বলছি তা নয়, নাট্য ভাষায় কথা বলছি কিনা। তো সেইখানে দাঁড়িয়ে আজকে
বাদল সরকারের যে থার্ড থিয়েটার, যে অঙ্গন নাটক ছাড়িয়ে প্রবীর গুহ যখন লিভিং থিয়েটার কনসেপ্টে কাজ করছেন, যেটা নিয়ে আমরা আগের দিন আলোচনা করেছি, পরবর্তীকালে তার বাদল সরকারের এদের যে ধারা অনুসরণ করে আমাদের এখানে অনেকে থিয়েটার করছেন। এখন আবার অন্তরঙ্গ থিয়েটার, বহিরঙ্গ থিয়েটার, ইন্টিমেট স্পেস, এইভাবে কথা বলা হচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে ঢাকাতে আমি বেশ কিছু এই ধরনের বহিরঙ্গে পার্কে প্রচুর থিয়েটার দেখেছি, চট্টগ্রামে দেখেছি। সেলিম আলদিন, নাসিরুদ্দিন ভাইরা গ্রাম থিয়েটার শুরু করেছিলেন। আমরা প্রথম থেকে সেটা সঙ্গে খুব উৎসাহী ছিলাম, জেনেছিলাম, বুঝেছিলাম, বোঝার চেষ্টা করেছিলাম। আমি আর কথা না বাড়িয়ে আমি মাসুমকে খুব মুক্তভাবে তার ওখানকার কথা, তার এখানকার এই অনুভবগুলোর কথা আমি বিস্তৃতভাবে বলতে চাই। মাসুম। ধন্যবাদ দাদা। আমি নমস্কার জানাচ্ছি সবাইকে, আমাকে এইখানে আমন্ত্রণ জানানোর জন্য, এরকম একটা সুযোগ দেওয়ার জন্য, আপনাদের সাথে আমার কিছু চিন্তা ভাবনা এইগুলো যোগ করার সুযোগ পাওয়া। তপন দা বললেন উনি আমার বাংলাদেশের মানুষ, সলিল দা বলছিলেন তুমি তপনকে বলে ছাড়বে না। আমি সেই অপেক্ষায় থাকলাম যে উনি আসুক আমাদের এখানে, আমরা ওনাকে না ছাড়ি। আর তপনদা সম্পর্কে অনেক কিছু আমি বাই দিস টাইম জেনে ফেলেছি দাদার কাছ থেকে, সলিলদার কাছ থেকে। তার জীবন সংগ্রাম এবং জীবন নাটক এবং থিয়েটার সব মিলিয়ে একটা অসাধারণ জীবনযাপন করেন তিনি একেবারে থিয়েটারের জন্য। এরকম মানুষের অভাব দেখা দিচ্ছে বলে আসলে আমরা থিয়েটারকে ঠিক সেইভাবে মানে যতটা জোর দিয়ে বলতে পারি যে আমরা থিয়েটার করছি, থিয়েটারের ভেতরে আমরা মগ্ন আছি, সেই জায়গাটাই যেন কিছু একটু খামতি আমরা লক্ষ্য করি। আজকের আলোচনার বিষয়টা যেটা আছে যে কোয়েস্ট ফর আদার থিয়েটার। আদার থিয়েটার দাদা খুব সুন্দর বলেছেন সলিলদা। আর কোয়েস্ট এই শব্দটি নিয়েই আমার একটু মানে বিতর্ক উত্থাপন করতে ইচ্ছে করছে, কারণ আমি মনে করি যে থিয়েটার অপ্রেস অগাস্তো বয়েলের পরে, অথবা গ্রোটোস্কি, অথবা তাদেরও অনেক আগে ব্রেক্ট, এবং এই কালে এসে যদি আমি ইভেন রবীন্দ্রনাথকে বাদ দেবো না, রবীন্দ্রনাথের রঙ্গমঞ্চ প্রবন্ধিতে আমরা যদি পাঠ করি, সেখানে রবীন্দ্রনাথ কিন্তু একটি জায়গায় এসে বলেছেন যে তিনি বরঞ্চ এই যে মঞ্চের যে নাটকের প্রচেষ্টা, তার ভিতরে যে চাকচিক্যের আনার যে প্রবণতা, এর চাইতে বরঞ্চ যাত্রার মঞ্চ চারিদিকে ইন্টিমেট সম্পর্কে তিনি বলেছেন, কোলাপসিং দ্য গ্যাপ বিটুইন দ্য অডিয়েন্স অ্যান্ড দ্য পারফর্মার, এটি নিয়ে তিনি রঙ্গমঞ্চ প্রবন্ধে খুব চমৎকার করে বলেছেন। সুতরাং আমি রবীন্দ্রনাথকেও আমাদের এই আদার থিয়েটারের ভাবনা থেকে বাদ দিতে পারছি না, মানে তাকেও আমাকে যোগ করতে হচ্ছে যদি আমি আমাদের বাংলায় আসি। এই যে মানুষগুলো, এরপরে আমাদের সর্দার হাসমি, তারপরে আমাদের বাদল সরকার থার্ড থিয়েটার নিয়ে অলরেডি বলেছেন, প্রবীণ মিত্রের লিভিং থিয়েটার নিয়ে আমরা বলছি, অথবা বিশ্বের নানান জায়গায়, যেমন স্কটল্যান্ডের ফ্রিঞ্জ ফেস্টিভ্যাল বলে একটা ফেস্টিভ্যাল হয় এডিনবরাতে, সেইখানে সারা বিশ্ব থেকে এই মুক্ত নাটক বা যে নাটকের পরিবেশনার জন্য নির্দিষ্ট স্থান প্রয়োজন পড়ে না, সেই রকম নাটকের জায়গায় ফ্রিঞ্জ ফেস্টিভ্যাল থাকি। টাইমস স্কোয়ার, নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে এক ধরনের নাটক হয় যেটাকে বলা হয় থিয়েটার ফর ওয়ান টু ওয়ান থিয়েটার। এরকম নানান এক্সপেরিমেন্টেশন কিন্তু সারা পৃথিবীতে হচ্ছে। আমি কোয়েস্ট ফর দোজ ফর্মস অ্যান্ড দোজ আইডিয়া অফ আদার থিয়েটার, আমি এই কোয়েস্টে বিশ্বাস করি, কিন্তু কোয়েস্ট ফর এ নিউ ফর্ম অফ আদার থিয়েটার এইটা আমি প্রয়োজন বোধ করি না। হ্যাঁ, হয়তো কেউ যদি মনে করেন যে তিনি তার একটি শিল্প মাধ্যম, তার একটি নাট্য থিয়েটার মাধ্যম গড়ে তুলবেন, সেইটা হয়তো হতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এর প্রয়োজন আজ বোধ করি না। কারণ থিয়েটারকে নিয়ে এক্সপেরিমেন্টেশন সেই 70-এর দশকে বা 60-এর দশকে গ্রোটোস্কি, অগাস্তো বল এরা যেভাবে করে গেছেন, আমি মনে করি না, যেমন এক অগাস্তো বল যদি নিই, যে তার শুরুর দিকে এক ধরনের
ইমেজ থিয়েটার বলে তিনি এক ধরনের থিয়েটার করলেন, যেখানে আপনার স্কাল্পচার, একজন স্কাল্পটর, হ্যাঁ, এই নানান জিনিসকে দিয়ে তিনি ইমেজ ক্রিয়েট করেন, ইমেজ ভাঙেন, নতুন ইমেজ করেন, দিয়ে নানান অল্টারনেটিভ দেখান, অল্টারনেটিভস টু দ্য প্রবলেম, দ্য সলিউশনস অফ দ্য প্রবলেম, এই যে তিনি দেখান। এরপরে তিনি একদম পুরোপুরি ভাবে গেছেন তার যে পলিটিক্যাল থিয়েটার, পলিটিক্যাল এবং সোশ্যাল চেঞ্জের জন্য যে থিয়েটার, সেই থিয়েটারের জন্য তিনি গেছেন যেটাকে আমরা বলি ফোরাম থিয়েটার, যেখানে তিনি অল্টারনেটিভস অডিয়েন্স থেকে এক্সপেক্ট অ্যাক্টরস উনি বলছেন, শুধু অ্যাক্টরকেও বলছেন না, আবার শুধু অ্যাক্টরও বলছেন, উনি বলছেন স্পেক্ট অ্যাক্টর। এই যে স্পেক্ট অ্যাক্টর নিয়ে তিনি ফোরাম থিয়েটার করলেন এবং অল্টারনেটিভ একটা সমস্যা হচ্ছে সেখানে যে উনি বললেন আবার নতুন করে করো, আবার নতুন করে এটার কি সমাধান হতে পারে। এই যে অডিয়েন্স এবং ইয়ের ভেতরে যে পারফর্মারের ভেতরে যে গ্যাপটাকে তিনি সম্পূর্ণ ভেঙে দিলেন, যেটা ব্রেক বলছে যে ব্রেকিং দ্য ফোর্থ ওয়াল, যেটা আমরা তিনটা ওয়ালের সামনে যে দর্শককে আধারে রেখে দিই। ইন্টিমেট থিয়েটারে কিন্তু এটা বলে যে ইন্টিমেট থিয়েটার বলে যে কোলাপসিং দ্য গ্যাপ বিটুইন দ্য অডিয়েন্স এন্ড দ্য পারফর্মার। ফলে ইন্টিমেট থিয়েটার যদিও এখন নতুন করে তো আমরা চর্চা করছি, কিন্তু ইন্টিমেট থিয়েটার একটা অত্যন্ত পুরনো ফর্ম, যেখানে ইয়ের সাথে, পারফর্মারের সাথে দর্শকের খুব বেশি একটা গ্যাপ থাকে না, দর্শককে তারা নিয়ে নেয়। গ্রোটোস্কি তার পুরো থিয়েটারে গ্রোটোস্কি কিন্তু তার পারফরমেন্স স্পেসের ভেতরেই কোনো এক জায়গায় হয়তো অডিয়েন্স বসান এবং তারপরে আরেকটু দূরে একটু বসান, এবং সেই অডিয়েন্স বসানোর ভেতর কিন্তু তিনি যেন মানে আঁকড়ে ধরেন অডিয়েন্সকে, অডিয়েন্স এবং পারফর্মার যেন এক এবং একাকার হয়ে যায়। ফলে আমি যেটা বলতে চাচ্ছি, আমি দ্য পয়েন্ট আই ওয়ান্ট টু মেক ইজ, এই যে কোয়েস্টের কথা আমি বলছি, সেই কোয়েস্টটা হওয়া উচিত যেগুলো হয়ে গেছে পৃথিবীতে এই পর্যন্ত। যেমন আবার যদি অগাস্ট বলের কাছে ব্যাক, তিনি লেজিসলেটিভ থিয়েটার বলে একটি থিয়েটারের পন্থা বার করেছিলেন। কি ইন্টারেস্টিং শৈলদা, তুমি জানো সবকিছু, আমি তাও বলছি আমার যারা শুনছেন বা দেখছেন তাদের জন্য আমি বলছি। অগাস্তো পোয়াল নিজে একজন কিন্তু কাউন্সিল ম্যান ছিলেন, মানে সিটি কাউন্সিলের একজন মেম্বার ছিলেন, এবং তিনি একটা থিয়েটারই বার করেছিলেন যে তার ভোটার্স যারা, তাকে যারা ভোট দিয়ে উইন করিয়েছিলেন কাউন্সিল ম্যান হিসাবে, তাদেরকে কিভাবে লেজিসলেশনে ইনভলভ করানো যায়। এটা দারুণ একটা ব্যাপার, কিন্তু মানে থিয়েটারকে নিয়ে এইরকম এক্সপেরিমেন্টেশন তার মতন করে খুব কম হয়েছে পৃথিবীতে। এখন 13টি লেজিসলেশন কিন্তু পাশ হয়েছে তার এই থিয়েটারের মাধ্যমে। একটা পৌরসভাতে কি হবে না হবে, সেই যখন একটা আইন করতে যায়, আইনটি কিন্তু আমরা ফেলে দিই একটা থিয়েটারের ভিতরে, এবং আমার ভোটার্সরা সেই থিয়েটারে অংশগ্রহণ করে এবং বলে তার নানান সুবিধা অসুবিধাগুলো বলে, এবং ফাইনালি একটা লেজিসলেশন ফাইনালাইজড হয় এবং সেটি সরকার দ্বারা গৃহীত হয়। কি চমৎকার থিয়েটারের জায়গা সেই জায়গাটা। আবার যদি আমি ব্রেকটে আসি, বলে দিলেন কি একদম পুরোটা বললেন, যেটাকে আমরা বলি যে এই যে অ্যারিস্টোটলীয় থিয়েটার, অ্যারিস্টোটলীয় বা পোয়েটিক্যাল থিয়েটার, যে ড্রামাটিক থিয়েটার আমরা আরেক ভাষায় বলি, ড্রামাটিক থিয়েটারকে উনি পুরোপুরি উল্টে দিলেন। উনি থিয়েটার নিয়ে বললেন, ব্রেক থিয়েটার নিয়ে বললেন যে থিয়েটার ইজ নট এ মিরর of the real society, of the real problem, of the reality of the society. It is not the mirror, but a hammer to shape it. থিয়েটার একটা আয়না নয় যাতে আমি সমাজের রিয়েলিটি তুলে ধরবো, বরঞ্চ একটি হাতুড়ি যা দিয়ে সমাজটাকে শেপ আপ করবো, এই যে বাস্তবতা, সেই বাস্তবতাকে শেপ আপ করবো। অর্থাৎ তিনি জাস্ট আদার ওয়ে রাউন্ড করে দিলেন এই ইয়েটার মাধ্যমে, তার এপিক থিয়েটার, এবং নাম দিলেন তার এপিক থিয়েটার। আমি জানি না আমাকে শোনা যাচ্ছে কিনা। আমি শুনতে পাচ্ছি মনোজিৎ। হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। আচ্ছা, যখন একটু বাধা প্রাপ্ত হলাম আমরা, আমি মাসুম শোনা যাচ্ছে? জি জি, হ্যাঁ মাসুম, আমি একটুখানি বলি। ভীষণ ভালোভাবে তুমি ব্যাখ্যা করছো। তোমার আমার নয়, এটা সর্বজনের জন্য, তারাও হয়তো অনেকে জানেন। কিন্তু এই যে তুমি কি সুন্দর করে যেটা বলছো, সেখানে আমি তুমি একটু যোগ করি শুধু, যে রবীন্দ্রনাথ যে লিটল থিয়েটার কথা বলছেন, আর শুধু তাই নয়, তার যে
সুযোগ্য ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর, অবন ঠাকুর, তিনি যে পালাগুলি লিখছেন এবং যখন সেগুলো রবীন্দ্রনাথ বুঝতে পারছেন না যে তুই অবু কি লিখছিস, সেগুলো বলছে রবিকা তুমি এগুলো ধরতে পারবে না, থিয়েটার পাল্টে যাচ্ছে। এই যে বিড়ালটা লাফ দিয়ে পড়লো, এটাই একটা মুহূর্ত, দৃশ্য, এটাই একটা মঞ্চ, যার ফলে তিনি জোড়াসাঁকোতে বসে সামান্য আনা খরচা করে তিনি একটা শতরঞ্চি, একটা বেঞ্চ, এইগুলো দিয়ে বাড়ির দাস দাসীদের সঙ্গে নিজেদের ইনভলভ করে পালা করতেন। ফলে আমি সেইখান থেকে এই কোয়েস্ট ফর আদার থিয়েটার কথাটার একটু ব্যাখ্যার জন্যই তোমাকে আমি আটকালাম, এই প্রযুক্তির গন্ডগোল সুযোগটা নিয়ে। সেটা থেকে এই আমাদের থিয়েটার মানে থিয়েটারের কথাই বলছি, সারা পৃথিবীতেই বাধাপ্রাপ্ত হয় শাসক গোষ্ঠী দ্বারা, বাধাপ্রাপ্ত হয় সংস্কারচ্ছন্ন মানুষদের দ্বারা, বাধাপ্রাপ্ত হয় বিশেষ বিশেষ ধর্মের গোঁড়াদের দ্বারা। কিন্তু এবারে এই ব্যবস্থাপনায় রাষ্ট্রশক্তি, আমাদের দুর্বিপাক, আমাদের দুর্যোগ, আমাদের আর একটা নতুন মানে ভয়ঙ্কর সর্বনাশের দিকে সামনে দাঁড় করিয়ে দিয়েছে। যেখানে আমি তোমাকে বলছিলাম যে এরকম নয় যে এই ঝঞ্ঝা কেটে গেল, এই ঝড় থেকে বাংলাদেশে যেমন প্রতিনিয়ত যেটা হতো আমাদের এখানে হলো, উমপুন আমপান যাই বলি, এগুলো কেটে যাবে, জল সরে যাবে, হাওয়া শীতল হাওয়া বইবে, আমরা সূর্যোদয় হবে, আবার আমরা শিল্প করতে নেমে যাব, তা বোধহয় নয়। তাহলে আমার যে এক্সিস্টিং থিয়েটার শিল্প, গান, নাচ সবই সেটাই আবার বহতা নদীর মতো বইবে, নাকি আমাদের আবার নতুন করে সন্ধান করতে হবে? আমি কোয়েস্ট শব্দটা খুব ইংরেজিতে ইচ্ছে করে এই শব্দ বন্ধটা প্রয়োগ করেছি। ইন সার্চ অফ বলছি না, দ্য কোয়েস্ট বলছি, ইন কোয়েস্ট অফ বলছি না, দ্য কোয়েস্ট বলছি, এই জায়গা থেকে। এটা তাও তোমার এটা নিয়ে থাকতে পারে, দ্বিমত হতেই পারো, সেটা তুমি পরিষ্কার করছো, খুব ভালো। মানে এইবার যদি তুমি তোমার জায়গাটা বলো। না ঠিক আছে দাদা, আমি কিন্তু দ্বিমত করিনি কোয়েস্টের সাথে, আমি বলছি কোয়েস্ট ফর the theater that is prevailing in the world practice, in the world of theater practice, আমি সেটা বলতে চেয়েছি দাদা, যে আমরা বরঞ্চ নতুন কোন ফর্মে, যেমন পরিবর্তন হতে পারে। যদি আমি বাদল সরকার থার্ড থিয়েটার নিই, যেখানে তিনি বলছেন যে আমরা এমন একটা থিয়েটার করব যে থিয়েটারটা হবে নমনীয়, ফ্লেক্সিবল, যে থিয়েটারটা হবে বহনীয়, অর্থাৎ আমি যে কোনো সময় ক্যারি করে নিয়ে যেখানে ইচ্ছা সেখানে যাই শো করতে পারবো, সহনীয়, অর্থাৎ এইটার মানে খরচ, ভরণ পোষণ সবকিছু আমরা বহন করতে পারবো খুব সহজেই, আমরা এটাকে মানে সহনযোগ্য আমরা, এবং ফ্রি, এবং এটা ফ্রিলি আমরা মানুষকে দেখাতে পারবো। এই যে তিনি থার্ড থিয়েটার বললেন, প্রবিদ্যা ওই দিন বলেছেন, প্রবিদ্যার সাথে আমি একমত বা একমত নই সেটি হয়তো কথা বলতে গেলে আমি বলবো, তিনি বলছিলেন যে থার্ড থিয়েটার কোনো ফর্ম নয়, যেমন ইন্টিমেট থিয়েটার একটি ফর্ম বা লিভিং থিয়েটার একটি ফর্ম, অথবা যদি আমি পুওর থিয়েটারকে বলি, পুওর থিয়েটার একটা ফর্ম এবং এর একটা নিজস্ব অ্যাক্টিং প্যাটার্ন আছে, এর একটা নিজস্ব অ্যাক্টিং ট্রেনিং আছে, হ্যাঁ, সেই সবকিছু মিলিয়ে একটা ফর্ম। কিন্তু বাদল থিয়েটার থার্ড থিয়েটারটা ফর্ম নয়, ইটস অ্যান আইডিয়া, যে আইডিয়াকে অ্যাকশনে পরিণত করতে হয়। এবং থার্ড থিয়েটারে তিনি বলতে চাচ্ছেন, আমার মনে হয় মানে বাদল সরকারের সাথে আলোচনা করে, বাদল সরকারের সাথে কথা বলে, বাদলদার ভাবনা সম্পর্কে যেটুকু আমি বুঝি সেটুকু, থার্ড থিয়েটার বলতে উনি বুঝিয়েছেন যে ফার্স্ট থিয়েটারটাকে উনি বলেছেন যাত্রা, এই যে চারদিকে খুলে আমরা যেখানে লোকনাট্য, হ্যাঁ লোকনাট্য, ফার্স্ট থিয়েটারটা উনি বলছেন লোকনাট্য, শোনা যাচ্ছে মাসুম? আমি করছি। এবং থার্ড থেকে তিনি বলছেন তারটা যেটার ভেতরে নাটকের সকল উপাদান আছে, কিন্তু তার পরিবেশন রীতির ভেতরে, যেমন সেখানে হিউম্যান সেটস আমরা বলি, সেট গুলো হবে না। সেট নিয়ে এক্সপেরিমেন্ট কিন্তু সবাই করেছে, সেট নিয়ে কিন্তু ব্রেকটও বলেছে, ব্রেক বলেছে লেস সেট, লেস মেকআপ, লেস কস্টিউম বলেছেন, কিন্তু
গ্রোটোস্কি বলেছেন, মায়ারহোল্ড বলেছেন, ইয়ে তো বলেছেনই, অগাস্ত বল তো বলেছেনই। সুতরাং আমি বলছি যে আমরা প্রত্যেকেই এই আদার থিয়েটারের জন্য যা যা করা দরকার আমরা এটা অনুসন্ধান করছি, কিন্তু দাদা থিয়েটার, এই যে আদার থিয়েটার এবং থিয়েটারের ভিতরে যদি সত্যিকার অর্থে কোনো পার্থক্য, আমি যদি কোনো ডিস্টিংশন বা লাইন ড্র করতে চাই, তাহলে আমি মনে করি থিয়েটারকে আমরা দুই রকম ভাবে দেখতে পারি। এই জাস্ট আদার থিয়েটার অ্যান্ড দ্য থিয়েটার উই আর টকিং অ্যাবাউট বা উই আর প্র্যাকটিসিং, এই দুটোর ভিতরে পার্থক্য করলে আমি দুটো জিনিস পাই। একটা হচ্ছে থিয়েটার ফর স্টেজিং, theater for staging, and theater for using to achieve political or social change, বা using the theater for people বা pro people theater। এই যে দুই ধরনের থিয়েটার, কিন্তু এই দুই ধরনের থিয়েটার করতে যে আমার বাংলাদেশের প্র্যাকটিসের কথা যখন আমি আসবো তখন আমি নিশ্চয়ই বলবো, এই দুই ধরনের থিয়েটার করতে যে আমরা কোনো জায়গায় কি কম্প্রোমাইজ করছি কিনা, যে একটা থিয়েটারকে ব্রেক আউট করে মানে টেকিং ইট আউট অফ দ্য প্রসেনিয়াম, এটা করতে যে আমরা থিয়েটারের শৈল্পিক জায়গায় কোনো মানে কোনো খামতি থেকে যাচ্ছে কিনা, বা আমরা ওই জায়গায় নিতে পারছি না কিনা। কারণ আমি আবারও রবীন্দ্রনাথের রঙ্গমঞ্চ প্রবন্ধকে আবার রেফার করব। তিনি পরিষ্কার বলেছেন যে একজন অভিনেতাকে জানতে হবে যে তার যে কাব্য তার মুখে তুলে দেওয়া হয়েছে, কাব্য মানে তিনি সংলাপের কথাটি বলছেন, বাকি জিনিসগুলোকে নিয়ে তিনি বরঞ্চ সমালোচনাই করেছেন অভিনেতার জন্য। তিনি বলছেন যে কাব্য অনেক বড় মঞ্চের চেয়ে, তাহলে এই কাব্য অনেক বড় মঞ্চের চেয়ে এটির একটি আলাদা অর্থ আছে। কিন্তু উনি বলেছেন মঞ্চকে তুমি যতই সাজাও, কাব্যে যে মঞ্চের কথা তুমি তোমার মনের ভিতরে দেখতে পাও সেই মঞ্চকে তুমি আনতে পারবা না। আর দর্শক যখন নাটকে ঢোকেন তখন একটা মঞ্চ নিয়েই কিন্তু দর্শক ঢোকেন। অর্থাৎ একটা জিনিস জায়গা দেখলে, যখন আমি বলি এইটা বনাঞ্চল, যখন দুষ্যন্ত শকুন্তলার আর প্রিয়ঙ্কদার ভিতরে কথা হয় ওই ইয়েতে, তখন দুষ্যন্ত একটা গাছের আড়াল থেকে সেই কথাগুলো শোনে। সেই গাছটা কি আমাকে তৈরি করতে হবে আড়াল তৈরি করার জন্য, নাকি আমার কোনো অভিনয়ের ক্ষমতার ভেতর দিয়ে বোঝাবো একটি গাছ এবং এর পিছনে দাঁড়িয়ে আমি আড়ি পেতে শুনছি ওদের কথা। এই যে কল্পনা করে নেওয়ার মতন ক্ষমতা যে দর্শকেরও আছে, ওই ক্ষমতাকে খাটো করা বা ওই ক্ষমতাকে খর্ব করার বিষয়ে রবীন্দ্রনাথ খুবই মানে ছিলেন, খুবই সোচ্চার ছিলেন। এই যে এবং সেই প্রসঙ্গে একটি কথা বলতে যে কালিদাসের মেঘদূতম নিয়েই তিনি বলেছেন যে কালিদাস অনেক বড় কবি এবং তার কাব্যটি অনেক অনেক শক্তিশালী, এবং এই কাব্যের শক্তির চাইতে মঞ্চের শক্তি অনেক কম। অর্থাৎ মঞ্চের স্পেস এবং মঞ্চের যে মানে যদি মেন্টাল স্পেসের কথা বলি সেটাও অনেক কম দেন কাব্য অফ কালিদাস। তাহলে এই যে কাব্য অনেক বড়, আমি সলিলদা আমি এটা উল্টো তোমাকে একটু প্রশ্নটা করছি যে যদি কাব্যই বড় হয়ে থাকে এবং সেই কাব্যকে আমি আমার জাস্ট প্রয়োজনে ইউজিং দ্য থিয়েটার আর স্টেজিং দ্য থিয়েটার, আমি বারবার বলছি, কিন্তু আমি যেটাকে প্রসেনিয়ামের কথা বলছি সেটা আমি আমার থিয়েটারটাকে স্টেজ করি এবং লেভিশলি করতে পারি, গর্জিয়াসলি করতে পারি, নানান কিছু দিয়ে করতে পারি। এবং আমি কিন্তু দুটোই পছন্দ করি দাদা, আমি বলে রাখি। আমি ইউজিং থিয়েটার ফর পলিটিক্যাল পারপাস আমি এটাও পছন্দ করি, ইউজিং থিয়েটার অর থিয়েটার ফর স্টেজিং অন দ্য স্টেজ লেভিশলি গর্জিয়াসলি এটাও আমি পছন্দ করি। আমি জানি না আমি বিতর্কের উত্থাপন করছি কিনা, হ্যাঁ, এবং ওইটার কোয়েস্টেও আমি থাকি, এইটার কোয়েস্টেও আমি থাকি। আমাদের প্র্যাকটিস গুলো নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলতে থাকবো দাদা। আমি আমার ভাবনাগুলোকে পরিষ্কার করা আমি জরুরি বলে মনে করি বলে আমি আসলে এই এতগুলো কথা সময় নষ্ট করে আমি বললাম দাদা। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, যদি কাব্যটাই বড় হয়, কাব্যের শক্তি যদি সবচেয়ে বড় হয়, তাহলে আমি সেই শক্তিকে মঞ্চ থেকে বাইরে নিয়ে আসার জন্য, ইন্টিমেট করার জন্য, কোলাপসিং দ্য গ্যাপ বিটুইন অডিয়েন্স এন্ড দ্য পারফর্মার, এইগুলো করার জন্য কি আমি কোনো কম্প্রোমাইজ করছি কিনা, এটা দাদা আমারই প্রশ্ন। আমি থার্ড থিয়েটার নিলাম, আমি প্রবিদ্যার নাটকগুলো নিলাম, লিভিং থিয়েটার, হোয়াট এভার, আমি সবগুলোকে নিলাম, যে আমরা কোনো কম্প্রোমাইজ করে ফেলছি কিনা থিয়েটারকে।
কারণ থিয়েটার তো আমরা আমাদের হাজার বছরের ঐতিহ্য থিয়েটার। আমার শিল্পগুরু শিল্প ভাবনার গুরু সেলিম আল দীনই সেটা প্রমাণ করে গেছেন যে আমার বাংলা থিয়েটার হাজার বছরের ঐতিহ্য বহন করে। সেই জায়গাটা নিয়ে আমার মনে আমি একটু প্রশ্ন উত্থাপন করলাম। সলিলদা একটু তুমিও বলো, এইটাও আমি চাই। হ্যাঁ, আমি মাসুম, খুব কঠিন একটি প্রশ্ন তুমি খুব সুচতুর ভাবে আমার উপর ঠেলে দিলে। তো কিন্তু আলোচনার জন্য রবীন্দ্রনাথ তার যে বিচিত্র প্রবন্ধে তার যে রঙ্গমঞ্চ নিয়ে যেটা বলছেন, এবং তিনি অনেকগুলো খুব অদ্ভুত কথা বলছেন যে আমাকে ওই প্যাঁচাটি যে দেখাতে হবে, পদ্মটি যে দেখাতে হবে, সরস্বতীর পদ্মকে ঢেকে দেবে এইটা, এবং দিয়ে বলছেন যে আমার যদি ওগুলোকে অনেক সময় বাহুল্য মনে হয় মঞ্চ এবং আর তখন তো শান্তিনিকেতনে জোড়াসাঁকোর তো একদমই হ্যাঁ হ্যাঁ। তো কিন্তু সেই তিনি কিন্তু যখন ফাল্গুনী নাটক করছেন, তখন যখন নন্দলাল বসু এবং এরা জিজ্ঞেস করছেন সুরেন করেরা যে কিরম মঞ্চসজ্জা হবে, উনি বলছেন একেবারে কিছু গাছে কিছু উত্তরীয় ঝুলিয়ে দাও। এবং আমি শান্তিনিকেতনে অতিথি অধ্যাপক হিসেবে কাজ করার সময় আমরা নাট্যঘরের সামনের শাল গাছগুলোর মধ্যে আমরা ফাল্গুনি করেছি, ঘুরে এরপরে দর্শক চতুর্দিকে বসে আছেন করেছি। মানে সুযোগ পেয়েছি বলে বলছি, কলা ভবনে আন্তর্জাতিক ছেলেমেয়েদের নিয়ে আমি একটি ভাত জোৎস্না বলে একটি পারফরমেন্স করেছিলাম। সেখানে প্রায় ১,৫০০ লোক উপস্থিত, এবং সঞ্চয়ন তার সেটটা করেছিল, মঞ্চ ভাবনাটা ছিল আমার বিভিন্ন ভাষার, মানে বিদেশি, এদেশীয়, মালায়ালি ভাষার, তেলুগু ভাষা, তামিল ভাষার, বাংলা ভাষা, বাংলা নানা ভাষায় সবাই কথা বলছেন, কোনো দর্শকের বুঝতে অসুবিধা হয়নি। এবং মঞ্চটি একটা মানে গ্রাম গড়ে তুলেছিলাম যেখানে সবকিছু সেদ্ধ হচ্ছে, খুব স্বাভাবিক শান্ত জীবন থেকে সেটা ব্রেক করে যাচ্ছে। ওইখানে একটা জেসিবি লোডার ঢুকে যাচ্ছে নাটকের শেষের দিকে, দর্শকরা ভীত হয়ে উঠছেন এবং তারা ভাবছে বোধহয় এটা শান্তিনিকেতনে কিছু ভাঙচুর হচ্ছে, পরে বুঝতে পারছে এটা পার্ট অফ দ্য পারফরমেন্স। তখন তারা পুলকিত হচ্ছে এবং তারা আস্তে আস্তে সরে যাচ্ছেন এবং চরিত্রগুলোকে নিয়ে তারা ইনভলভ হয়ে যাচ্ছে। আমি কথাটা বললাম এই জন্যেই যে রবীন্দ্রনাথ কাব্যের কথা বলছেন, এটা স্বাভাবিক। রবীন্দ্রনাথের নাটকে তুমি যতবার পড়ো দেখো যে কোনো জ্যোতি চিহ্ন নেই, খুব একটা দুটো দাঁড়ি, জিজ্ঞাসা চিহ্ন নেই, অথচ সেটা রীতিমতো জিজ্ঞাসা। আবার এই তিনি আমি বলবো যেটা কম্প্রোমাইজই করা। আবার একটা, যখন মধুসূদন দত্ত তার অনেক আগে বলছেন যে মহিলা চরিত্র মহিলারা না করলে কখনো বাস্তবসম্মত হয়ে উঠবে না, কিন্তু তিনি এটা বিরোধিতা করেছেন। তিনি বলেছেন যে মহিলা চরিত্রে মহিলাই করতে হবে, এমন তো কোনো কথা নাই। তিনি এটি বলেছেন, রবীন্দ্রনাথ বলছেন। রবীন্দ্রনাথ বলেছেন। রবীন্দ্রনাথ কেন বলছেন? কেন বলছেন? একদিক দিয়ে ঠিকই, আমার আলকাপে, আমার গম্ভীরাতে, আমার লেটোতে পুরুষরাই তো মহিলা চরিত্র করছে। তাতে আলকাপ দেখলে যখন ওই গান গেয়ে কোমর দোলায়, তখন ওই আমাদের যে সমস্ত সালসা নাচ, তার থেকে পুরুষরা কোনো অংশে কম নয়, বিশেষ করে আলকাপে, বিশেষ করে বোলানি, আমার সেরাইকেলা ছোঁয়ে, আমার ময়ূরভঞ্জ ছোঁয়ে। যেটা দাদা আমরা যেটাকে লেটো বলি, হ্যাঁ লেটো, লেটোতে কিন্তু এটা সবচেয়ে বেশি। এবং সেখানে যিনি এই দলটি পরিচালনা করেন তিনি একজন শৌখিন। আমি যেহেতু এগুলো ওপেন আদার থিয়েটারের ভেতরেই পড়ে, কিন্তু লেটোকে আমি অবশ্যই মঞ্চে পারফরমেন্সের কোনো দরকার নেই। এই লেটোতে কিন্তু যিনি মালিক দলটির, যিনি চালান দলটি, তাকে বলা হয় শৌখিন। হ্যাঁ, আমাদের দেশে ময়মনসিংহ এর দিককার যেই বলছি আমি। তো এবং ওখানে একটি ছেলে একটি মেয়ের চরিত্রে অভিনয় করে। এবং দাদা আমি মনে করি যে আমরা কত আধুনিক, এটি কিন্তু আমি অনেক মানে আমাদের হাজার বছরের নাট্য ঐতিহ্যের ভিতরকার এক সময়ের কথা বলছি, যে এই শৌখিন যে ছেলেটিকে নিয়োগ দেন
ওই মেয়ের অভিনয় করার জন্য লেটোর ভেতরে, সেই ছেলেটির ভেতরে এক ধরনের লালিত্য থাকে, এটি দেখে তাকে কিন্তু দেওয়া হয়। এবং এই ছেলেটির সাথে শৌখিনের একটি গোপন সম্পর্কও তৈরি হয়। এই যে আমরা এখন হোমোসেক্সুয়ালিটির ইয়ে নিয়ে যেটা বলছি, এটির প্রত্যক্ষ উদাহরণ কিন্তু আমাদের এই ঘেটুকা। এবং এখানে ঘেটু করেন যে ছেলেটি মেয়ে সেজে, সে তার সাথে কিন্তু শৌখিনের এক ধরনের বিশেষ সম্পর্ক থাকে। এটা কিন্তু আমাদের দেশে সব এটা প্র্যাকটিস। আমি এবং এই নিয়ে মুস্তফা সিরাজের অসাধারণ যে উপন্যাসটি রয়েছে মায়ামৃদঙ্গ, হ্যাঁ, এবং আলকাপ তুমি চোখের সামনে দেখলে তোমার নিজেরই ভ্রম শুরু হবে, বা কল্পনা আরো বেড়ে যাবে, একটা মাদকতা তৈরি হয়। আমি যেটা বলতে চাইছিলাম মাসুম, তোমার কথাকে ইয়ে করে, শান্তিনিকেতনে যখন উনি কোনো মেয়েদের আনতে পাচ্ছেন না, সেই অবস্থায় তিনি আনছেন, এবং তারপরে মেয়েরা অভিনয় করবে, সে তো আরো যাচ্ছেতাই ব্যাপার। তখন উনি ছেলেদের দিয়ে মেয়েদের অভিনয় করাচ্ছেন। উনি নন্দিনী খুঁজে পেলেন না। উনি কতজন মেয়েকে চেয়েছিলেন নন্দিনী করাবেন, উনি নন্দিনীকে পাননি, পরে হয়েছে। কিন্তু আমাদের এটাও বুঝতে হবে, বাদল বাবুকেও আমি সাপোর্ট করি এই জায়গা থেকে। বাদল বাবু সবকটি নাটকই প্রসেনিয়ামে অসাধারণ ভাবে করা যায়। তার যে পরবর্তীকালের নাটকগুলো, আমি নিশ্চয়ই, তুমি নাট্যকার, তুমি এটা মনে করবে। কিন্তু বাদল বাবু যে সামান্য উপকরণ দিয়ে থিয়েটারটা করতে চাইছেন, সেটার সঙ্গে গ্রোতস্কি থিয়েটারটা কিন্তু এক নয়, সেটার সঙ্গে আমার লোকনাট্যের ধারাটা কিন্তু এক নয়। যদিও আছে, তার অন্তর্নিহিত, তার অন্তঃসলীলার মতন আছে, কিন্তু যার ফলে বাদলবাবুর নাটকে যেমন সংলাপ একটা অসম্ভব গুরুত্বপূর্ণ, সেখানে প্রবীর গুহ যখন থিয়েটারটা করছে, সে সেখানে কথাটাকে করিয়ে দিচ্ছে। শুধু কিছু বাংময় মুহূর্ত, কিছু শব্দ, কিছু অর্থহীন শব্দ তার তৃতীয় যুদ্ধ নাটকে আসছে। এটাও একটা তো থিয়েটার। এবং আবার এটাও তো ঠিকই যে রবীন্দ্রনাথ অবনীন্দ্রনাথের পালা গানগুলোকে ধরতে পাচ্ছেন না, যেভাবে বিদ্যাসাগর মধুসূদন দত্তের অমিত্রাক্ষ ছন্দকে প্রথমে ধরতে পারেননি, কেননা তখনও পয়ার ছিল। রবীন্দ্রনাথের থিয়েটার দেখাটা তো বিদেশে এবং এদেশে, যখন ডাকঘর করছেন, বা যখন হচ্ছে গিয়ে উনি আমাদের কালমৃগা কিংবা বাল্মীকি প্রতিভা করছেন, সেটা পুরোপুরি ইউরোপিয়ান স্ট্রাকচারে, পুরোপুরি ব্রিটিশ থিয়েটারের স্ট্রাকচারে উনি করছেন। তার ভাইঝি ইন্দিরা দেবী সমালোচনা করছেন, ওই পেছনে যাত্রার মতন যে ঝালর দেওয়া টেওয়া সবটাই। কিন্তু সেই রবীন্দ্রনাথ নিজেকে পাল্টাচ্ছেন, এবং সেখানে তিনি অন্যভাবে ভাবছেন। মানে এটাই তো থিয়েটারের বেঁচে থাকা। এই যে মানে যেটা তোমাকে মানে বলতে চাইছি, যে আমরা কিন্তু আজ এদেশে, তোমার দেশেও, এই যে সেলিম আল দীন, আজ সকালেই তোমার সঙ্গে যে কথাগুলো হচ্ছিল, যে তিনি তো শুরুতে যে থিয়েটারের নাটকগুলো লিখছেন, সেগুলো একেবারেই পাশ্চাত্যর মানে সেরিব্রাল এবং ইন্টেলেকচুয়াল কনসেপ্ট গুলো থেকে, এবং আমাদের এখানকার মধ্যবিত্ত বুদ্ধিজীবীর চিন্তা ভাবনা থেকে। সেই তিনি নিজেকে স্বদেশে, নিজের দেশের মাটির মধ্যে যাচ্ছেন, যেভাবে মধুসূদন দত্ত গেছেন। মানে আমার খুব গর্ববোধ করতে পারি যে যখন হেনরি গিবসেন কাব্যনাটক লিখছেন, তখন মধুসূদন দত্ত 1860-এ উনি যখন পিয়ার জিন্ট লিখছেন, তখন উনি কিন্তু এখানে বুড়ো শালিকের ঘাড়েরও এবং একেই কি বলে সভ্যতা লিখে ফেলেছেন। ফলে আমাদের কোনো হীনমন্যতা নেই, বরঞ্চ আমরা আমাদের দেশের মাকে বুঝতে পারিনি। আষ্ঠার ছলনে ভুলি কি ফল লোভিনু হয়, তাই ভাবি মনে।
এইটা আমাদেরও বারে বারে হয়েছে। আমার না, এই হ্যাঁ দেশে বল। যেটা দাদা হয়েছে, আমাদের দেশকে যে এই জায়গায় দাঁড়িয়ে যদি এখন আমি আমাদের দেশের দিকে তাকাই, তুমি দাদা ডক্টর সেলিম আলদিনের কথা বলছো, আমিও বলেছি ডক্টর সেলিম আলদিনের কথা। আমরা আসলে যেটা ভুগি, আমাদের যেটা বড় সমস্যা, দেখো লিটারেরি মুভমেন্ট বলে একটি কথা আছে, লিটারেরি মুভমেন্ট বলে একটা টার্ম আছে। ধরা যাক সেই রোমান্টিসিজম থেকে শুরু করে রিয়েলিজম, ন্যাচারালিজম অ্যান্ড দেন সো অন, তোমার ম্যাজিক রিয়েলিজম, এর ভিতরে সুররিয়ালিজম, দাদাইজম, এইভাবে আস্তে আস্তে যে এইভাবে যে ইভলিউশনটা হয়েছে আমাদের সাহিত্যের এবং আমাদের নাটকের, যেমন নাটকে অ্যাবসার্ডিটি এসেছে, নাটকে ম্যাজিক রিয়েলিজম নাটকে এসেছে। আমরা যদি হ্যারল্ড পিন্টারের কথা ধরি অথবা ইউজিন ইউনেস্কোর কথা ধরি, হ্যাঁ, তারা ট্রাই করেছেন, কিন্তু কামু তার মতন করে তিনি অ্যাবসার্ড প্লের কথা বলেছেন, এক্সিস্টেনশিয়ালিজমের কথা বলেছেন ছাত্রে। এই যে এক একটা লিটারারি মুভমেন্ট যেটাকে আমরা বলছি, বা লিটারারি টেকনিক বা ন্যারেটিভ টেকনিক যেটা বলছি, আমরা সবচেয়ে বড় সমস্যা, আমি কলকাতা বা আমি ইন্ডিয়ার কথা আমি ওইভাবে বলতে পারবো না, আমার খুব বেশি যোগ তাদের সাথে নাই ওইভাবে, কিন্তু বাংলাদেশে না আমরা যেটা ল্যাক করি দাদা, সেটা হচ্ছে যে এই যে আমরা লেখক হিসাবে, ওই যে রবীন্দ্রনাথের পরিবর্তনের কথা বললা, একমাত্র লেখক ডক্টর সেলিম আলদিন, মানে সেলিম আলদিন ছাড়া কেউ এই ভাবনাটা ভাবেননি যে তার পরিবর্তন মানে তার লেখার ধারা পরিবর্তিত এবং একটা জায়গায় তাকে পৌঁছাতে হবে, একটা গোল স্থির করে নিয়ে সেই জায়গায় তাকে পৌঁছাতে হবে, যে লেখার এই যে ধারা, এইটি আমরা বাঙালিরা, আমি জানি না, আমার ইয়ে বোধ হয় সলিল দা বোধ হয় তার ইয়ের প্রবলেম হয়ে গেছে কানেকশনের, এইটাই হচ্ছে অনলাইনের অসুবিধা আমাদের জন্য। হ্যাঁ, সলিলদা মনে হয় বেরিয়ে গেছে। ঠিক আছে, আপনি কন্টিনিউ করুন। বাকিরা কি থাক না, আমার মনে হয় যে দাদার সাথে যেহেতু এটা করছি, কারণ আমার কাছে ঘুরে দাদার কাছেও প্রশ্ন থাকছে, হ্যাঁ, আমার মনে হয় উনি এসে যাবেন, একটু যদি জিজ্ঞেস করেন। আচ্ছা, একটু ওয়েট করুন, আমি দেখছি। অন্যদের কারো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটা আমি দেখতে হ্যাঁ, আমি কারোর প্রশ্ন থাকলে এখন করতে পারেন। আর আপনাদের, আমি জানি না আমার আলোচনা একেবারেই প্রাসঙ্গিক হচ্ছে না, হয়তো আমি আমার দেশ নিয়ে সেভাবে এখনো বলি নাই কিছু, কিন্তু আমি পুরো ব্যাপারটা সারা ওয়ার্ল্ড পার্সপেক্টিভে পুরো ব্যাপারটা কেমন সেটা দেখার চেষ্টা করেছি। কই এখানে সৌরভ ভৌমিক দুটো জায়গা থেকে বোধহয় ইয়ে করেছেন, এসেছেন। ইয়ের সলিলদার কি সমস্যা হয়েছে একটু দেখবেন? মাসুম দা, জি, হ্যাঁ, মনোজিৎ দা, মনোজিৎ লাইনে আছো? মনোজিৎ দা বোধহয় ফোন করছেন। হ্যাঁ, হয়তো করছে। মাসুম দা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ মনে, হ্যাঁ, তপন দা, কথা শোনা যাচ্ছে না, নেটওয়ার্কিং প্রবলেম হচ্ছে। না, আমি শুনছি, কিন্তু আমি পুরোটাই শুনছি। আচ্ছা, তপন দা কথা শোনা যাচ্ছে না। তপন দা বোধহয় হেডফোন নিতে হবে কাছে মুখে। হ্যাঁ, হেডফোনে তপন দা কথা শোনা যাচ্ছে না। সলিলদা এসেছেন, উনি এখন অডিও কানেকশন হচ্ছে। আমি একটু থেমেই আছি আপনার আসার অপেক্ষা করার জন্য। আমি থেমেই আছি এখন হ্যাঁ, এখন মাসুদা শুনতে পাচ্ছ?
আমি শুনছি সবারটাই। হ্যালো, আচ্ছা, হঠাৎ করে শুনতে পাচ্ছ? হ্যাঁ মাসুম শুনতে পাচ্ছে, তপন আমিও শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি। দাদা আপনার ক্যামেরাটা লাগবে সলিলদা। আচ্ছা হ্যাঁ আমি দেখে নিচ্ছি। হ্যাঁ এসেছে। হ্যাঁ 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 রাইট। হ্যাঁ হ্যাঁ আমি আমি একদম সরাসরি আলোচনা চলে যাই, কারণ মাঝে একটা ইন্টারাপশন হয়ে গেছে। না না না, স্যারকে দেখা যাচ্ছে না, স্যারকে দেখা যাচ্ছে না। আচ্ছা আমাকে হ্যাঁ, শরীর স্যারকে দেখা যাচ্ছে না। না আমি আমরা তো আছি। আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি দেখা আচ্ছা, যাচ্ছে। উনি আছেন, আপনি ভিউতে দেন, আচ্ছা ঠিক আছে। গ্যালারি হ্যাঁ। ভিউ দেন, দেখতে পাবেন গ্যালারি ভিউতে। আচ্ছা আমি যেটা হ্যাঁ, আমি লিটারেরি মুভমেন্টের কথা বলছিলাম। এই লিটারেরি মুভমেন্টটা আমার কাছে শিল্প সাহিত্য চর্চার ক্ষেত্রে এই লিটারেরি মুভমেন্ট খুবই ইম্পর্টেন্ট। আমি যদি জেমস জয়েসের লেখা 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 থেকে দেখি, তিনি একটি টেকনিকের কথা বলেছেন বা ন্যারেটিভ টেকনিকের কথা বলেছেন, যেটিকে আমরা বলি স্ট্রিম অফ কনসাসনেস, অথবা এপিফেনি বলে একটা টেকনিকের কথা জেমস জয়েস বলেছেন। এবং এই টেকনিকটাকে অ্যাপ্লাই করে উনি লেখাগুলোকে একটা আলাদা জায়গায় নিয়ে চলে গেছেন, ওনার নিজের লেখা করেছেন, নিজের একটা সিগনেচার তৈরি করেছেন। এই যে মুভমেন্ট বা লিটারেলি ভাবনাগুলোকে নিয়ে আসার সামনে এবং নিজেকে প্রতিনিয়ত চেঞ্জ করা, এই কাজটি আমাদের দেশের লেখকদের ভিতরে খুব কম হয়েছে। আমি জানি হয়তো এটা এটা অনেকেই আমার সাথে স্বীকার করবেন না, বা অনেকেই হয়তো আমার প্রতি গোস্বা করবেন, কিন্তু তারপরেও আমি বলছি যে এই একটা দিকে আমরা করি নাই। কিন্তু ডক্টর সেলিম আল দীনকে কেন আমি আমার শিল্প ভাবনার গুরু বলে মনে করি? সেলিম আল দীন তার দেখেন যেটুকু লেখার সময়সীমা, সেই লেখার সময়সীমার ভিতরে কিন্তু তাকে তিনটি ভাগে ভাগ করা যায়, এবং এই তিনটি ভাগের সাথে আমি একটি ভাগ করে তাকে চারটি ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে তিনি কিন্তু জাস্ট খালি তার প্রস্তুতি পর্ব বলি আমরা এটাকে, প্রস্তুতি পর্ব, যেখানে তিনি আতর আলীদের নীলাভ পাঠ, বা তিনি করিম বাওয়ালির শত্রু এবং মূল মুখ দেখা, জন্ডিস ও বিবিধ বেলুন, এক্সপ্লোসিভ, ফ্যান্টাসি একেবারে শেষের নাটকটি, ওই পর্বের প্রস্তুতি পর্বের একদম শেষের নাটকটি সেটি। তাছাড়াও আছে আপনার সর্ব বিষয়ক গল্প, এরকম অসংখ্য তাহিতি দিয়ে একটা নাটক, তাহিতি ও আরেকটা এরকম ও দিয়ে ওনার বেশিরভাগ নাটক। এই যে নাটকগুলি উনি প্রস্তুতি পর্বতে লিখেছেন, হ্যাঁ সেই নাটকগুলিকেই দাদা তুমি বললে যে একটু ইউরোপিয়ান ঢং আছে, কিন্তু এই যে জায়গাটা সবচেয়ে বড় শক্তি একজন লেখকের, উনি কিন্তু এটাকে বুঝতে পেরেছেন। উনি বুঝতে পেরেছেন ঢংটা, কিন্তু উনি আবিষ্কারের করার চেষ্টা করেছেন। দেখো আমরা বলি একটি মানে ভাগ, সময়ের ভাগ, 200 বছরের একটা গ্যাপ বা জ্যোতি, উনি এইভাবে বলেছেন 200 বছরের একটা গ্যাপ আমাদের বা জ্যোতি আমাদের এই সাহিত্য চর্চার ভেতরে, নাট্য চর্চার, পারফর্মিং আর্টস এর কথা উনি বলছেন, তার ভিতরে একটি জ্যোতি আছে। এই 200 বছর হচ্ছে এই যে ব্রিটিশ যে শাসন, সেই 200 বছরের শাসন। এবং উনি প্রথম প্রস্তুতি পর্বের যে নাটকগুলি উনি করেছিলেন, সেটি ওই 200 বছরের জ্যোতির ফলাফল কিন্তু তিনি সেটিকে স্বীকার করে নেননি, এবং তখন তার অন্বেষণ পর্ব শুরু হয়। অন্বেষণ পর্বে তিনি লিখলেন কেরামত মঙ্গল, কীর্তন খোলা, কেরামত মঙ্গল, হাত হদাই, জৈবতী কন্যার মন, চাকা, পাঁচটি নাটক তিনি লিখে ফেললেন এই অন্বেষণ পর্ব। এবং সেখানেই তিনি কিন্তু বাঙালি সংস্কৃতি চর্চার হাজার বছরের যেই সমৃদ্ধি, সেটাকেই তিনি চর্চা করেছেন। এবং তিনি এই যে উপনিবেশিক যে জ্যোতিটি পড়েছিল তার সাথে সরাসরি যুক্ত করলেন আমাদের এখনকার নাটককে। এটি একটি বিশাল কাজ করেছেন। আমাদের ওই 200 বছরের জ্যোতিতে আমাদের দেশের নাটক একটা বিরাট অন্য জায়গায়। উনি বলছেন যে 1795 খ্রিস্টাব্দের লেবেদেবের ওই ঘটনাটি একটি আকস্মিক ঘটনা মাত্র, বাংলা নাটকের একটি অংশ মাত্র, তাহা মোটেও বাংলা নাটক নয়। বাংলা নাটকের ঐতিহ্য তিনি চর্যাপদ থেকে শুরু করে, শ্রীকৃষ্ণ থেকে শুরু করে নানান পালা, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, নানান পালা ইত্যাদি নিয়ে কথা বলছেন। এটি তার অন্বেষণ পর্ব। এরপরে তার উন্নয়ন পর্ব বা উত্তরণ পর্ব, তিনি এটাতে যাচ্ছেন। তিনি সেখানে যে লিখলেন বনপাংশুর। উত্তরণ পর্বে যে তিনি সম্পূর্ণরূপে সিদ্ধান্ত নিয়ে নিলেন, এগুলো সব কিন্তু তিনি তার নাটকগুলো সব মঞ্চে হচ্ছে। নাসিরউদ্দিন ইউসুফ পথনাটক পছন্দ করতেন না, আমি বলি খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, বিশ্বাস করতেন না। কিন্তু সেলিম আল দীন না, সুপেন্দ্র কি বলছে একটা, মনোজিৎ দা
হ্যালো মাসুদ, ইসে সুকেন্দা যেন কি এটা বলছে, সুকেন্দা লাইনে আছে, কি যেন একটা বলছে, নেটওয়ার্কিং প্রবলেম হচ্ছে কি সুকেন্দার। এইখানে কিছুই হচ্ছে না, সুকেন্দার তো পার্সোনাল প্রবলেম হচ্ছে, তাহলে এখানে কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। উনি 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 কিন্তু তার মধ্যযুগের বাংলা নাট্য বলে যে গবেষণা পত্রটি সেটি দিয়ে তিনি পিএইচডিও করেছেন, সেই পত্রে কিন্তু তিনি পুরাপুরি ভাবে আমাদের যে লোক ঐতিহ্য, লোক সংস্কৃতি, লোক পারফর্মিং আর্টস যে তার অনুসন্ধান করেছেন, এবং তিনি প্রচুর ফর্ম আবিষ্কার করেছেন যা আমরা হাজার হাজার বছর ধরে এই বাংলা ইয়েতে চর্চা করে আসছি। এবং শেষমেশ তিনি যেটা এসে দাঁড়িয়েছেন, তিনি নিজেকে নাট্যকার বলতেন না, তিনি নিজেকে পালাকার বলতেন বা পাঁচালিকার বলতেন, তিনি আর নাট্যকার বলতেন না। তাহলে তিনি তার শেষ এসে ইয়েতে ছিল পাঁচালী, এবং সেই পাঁচালীতে তিনি বললেন যে পাঁচালী আসলে 5টা পদের কারণে, 5টা এলিমেন্টস এর কারণে পাঁচালী হয়। পাঁচালীর নানান ব্যাখ্যা আছে বা পাঁচালীর নানান সংজ্ঞা আছে, কিন্তু উনি বললেন পদ বা পাঁচালী, কথা, বোলাম, দিশা, নাচারি, এই 5টা এলিমেন্ট দিয়ে, 5টা উপাদান দিয়ে পালা হয়। এবং সেই 5টা উপাদানকে তিনি প্রতিটি উপাদানকে নিয়ে এসে বনপাংশুল বলে একটি নাটক লিখলেন। মান্দাই আপনারা নিশ্চয়ই জানেন সেই নাটকটি সম্পর্কে। বনপাংশুল বলে একটি নাটক লিখলেন মান্দাই নিয়ে। মাসুম, আমি ওই নাটকটা ঢাকায় বসে দেখছি। সেখানে কিন্তু ওই 5টি উপাদানই ছিল, এবং তিনি আসলে নগর পাঁচালিকার, আমি তাকে এই ইয়েতে উপাধিতে ইয়ে করি আর কি বলি। তো এখন এই যে জায়গা, কিন্তু তার প্রতিটি লেখা, প্রতিটি গবেষণা কিভাবে আমাদের ওপেন, ওই যে আমরা যে আদার থিয়েটারের কথা বলছি, আদার থিয়েটার নিয়ে গবেষণা, কিন্তু তার নিজের থিয়েটার গুলো, তার বনপাংশুলটিও পাঁচালী হওয়া সত্ত্বেও কিন্তু এটি পরিপূর্ণভাবে মঞ্চ। কি হয়েছিল, মূল মঞ্চটাকে ছেড়ে, মানে যেটা অডিটোরিয়ামের ভেতরে ঢুকে যে অডিয়েন্স এর পরে যে স্টেজ বলি, যেটাকে আমরা স্টেজটাকে ভেঙে এসে অডিয়েন্সের ভেতরে ঢুকেছিল। মঞ্চটা হয়েছিল আড়াআড়ি ভাবে অডিয়েন্সের ভেতরে, এই পাশে দর্শক, এই পাশে দর্শক, কিন্তু তা কিন্তু একটি ক্লোজ এরিয়ার ভেতরে। সেটা গ্রোডস্কির ক্ষেত্রেও হতো, কিন্তু গ্রোডস্কিও একটা রুমের ভেতরে বা একটা বিল্ডিং এর ভেতরে নাটকগুলো করতো। এনিওয়ে, এখন তিনি বলছেন এই পাঁচালীর কথা, তার সমগ্র ইয়ের ভিতরে তিনি পাঁচালীর কথা বলছেন। আমি আরেকটা কথা বলি মাসুম, তোমাকে একটু ধরিয়ে দিই। প্রাচ্যতে একটা রাষ্ট্রাম করে, তার আবার বিভিন্ন ওয়ে বের করে, তার তলায় আবার হ্যাঁ এই যে কাজের জায়গাটা, সেইটা আমি বলছি এটাতে আমি কোনো দোষ বা ঘাট আমি দেখি না। আমি থিয়েটারটাকে যেভাবে করলাম, এখন ওই যে একটা শব্দ বাদলদার থার্ড থিয়েটারের ভিতরে আছে ফ্রি, এই ফ্রি করা অ্যান্ড ওপেন স্পেস। বাদলদার নাটকগুলো অবশ্য আমি মঞ্চে করেছি, কিন্তু বাদলদার মিছিলকে আমি মঞ্চে করেছি, বোমা এখানে অন্য দলরা মঞ্চে করেছে, সুতরাং সেই উপযোগিতাও আছে বাদলদার নাটকের। সেটি অন্য প্রসঙ্গ, যদি আসে ইয়েতে সেটা আমরা বলবো হয়তো। এখন সেলিম আলদিনকে যখন বলা হলো, একটা মফস্বলের একটা গ্রুপ এসে সেলিম ভাইয়ের কাছে, সেলিম ভাইকে এসে বললেন যে আমরা আপনার একটা নাটক দেন আমাকে, আমরা পথনাটক হিসেবে করতে চাই। তো সেলিম ভাই তো রাজি হন না। তারপরে সেলিম ভাই ওদেরকে এমনি জাস্ট ইয়ে করার জন্য বলছেন যে তোমরা নিয়ে যাও না আমার কীর্তনখোলা নিয়ে যাও, মঙ্গল নিয়ে যাও, হাতহদায় নিয়ে যাও, করো এগুলা। তো বলছে স্যার এগুলো তো কোনোটাই পথনাটক না। তো বলছে যে দেখো, তোমরা নাটক করবা, এই নাটকগুলো করলে এই নাটকগুলো পথে বসবে, করিবার পরে যে নাটক পথে বসে তা হয় পথনাটক। বুঝছেন, পথনাটকের প্রতি তার কিরম অবজ্ঞা ছিল। কিন্তু সেলিম ভাইকে আমি বলি কি, যে তার সবগুলো নাটকই কিন্তু এইরকম মঞ্চের বাইরে যে কোনো জায়গায় উপযোগী, মানে প্রদর্শনী করার উপযোগী। সেলিম ভাইকে আমি কখনো দোষ দিই না, কিন্তু আমাদের দলের বা ঢাকার প্র্যাকটিস অনুযায়ী তার নাটকগুলো মঞ্চের ভিতরে ঢুকেছে। আপনি প্রাচ্যের কথা বললেন, প্রাচ্য জাস্ট মঞ্চের মাঝখানে, অডিয়েন্সের মাঝখানে যাত্রার মতো করে একটা প্যান্ডেল করে নিয়ে চারদিকে দর্শক বসিয়ে নাটকটিকে দেখানো হয়েছে। আমরা এই ধরনের এক ধরনের কি বলবো শৌখিনতা করি এই নাটককে,
মঞ্চের ভেতরে থেকেই মঞ্চকে ভেঙে একটা কিছু করার চেষ্টা করেছে। এটা অনেক হয়েছে, শুধুমাত্র প্রাচ্য বা কীর্তনখোলা বা হাতদাই তাই নয়, এরকম অসংখ্য নাটক হয়েছে। সোনাই মাধব একটি নাটক ময়মনসিংহ গীতিকা থেকে নেওয়া, সেটিও হয়েছে। এটা হচ্ছে আমাদের সেলিম আলদিনের এই এই উত্তরণের বা এই যে আরো আরো সৌকর্যে যাওয়ার যে পর্বটি, সেটির পরে আমি মনে করি যে সেলিম আলদিনের সবচেয়ে বড় যে জায়গাটা, সেটি হচ্ছে যে একটা লিটারেরি মুভমেন্ট তৈরি করা। এই 3 পর্বের ভিতরে কোথাও লিটারেরি মুভমেন্ট নেই, উনি কোনোটাকে কিন্তু কোনো ইয়েতে ফেলেন নাই। এটা কি ন্যাচারালিজম নাকি এটা রিয়েলিজম না এটা রোমান্টিসিজম, এটা কোনো জায়গায় তিনি ফেলেননি, তিনি কোথাও বলেন। তিনি অনেক কিছু ভেঙেছেন, কিন্তু যেমন আমরা আগে পুঁথি লিখতাম, সেই পুঁথির ভেতরে কিন্তু কোনো দাড়ি থাকতো না। আপনি রবীন্দ্রনাথের দাড়ির কথা বলেছেন, কমার কথা বলেছেন, পুঁথিতে কোনো দাড়ি থাকতো না, পুঁথিতে স্টার চিহ্ন থাকতো। উনি কিন্তু নিমজ্জন নাটকটি যখন লিখলেন, তখন নিমজ্জন নাটকের ভিতরে কোথাও তিনি দাড়ি বা কমা দেননি, উনি খালি স্টার চিহ্ন দিয়ে গেছেন। এটি এরকম ভেঙেছেন। তিনি চাকায় এসে তিনি ওই যে জ্যোতি চিহ্ন দিয়ে না ইয়ে দিয়ে কি বলে ওই যে ইয়ের মতন ওইটাকে আমরা কি বলছি, না নামটা লিখলাম ইয়ের কি বললাম না, জ্যোতি চিহ্নের নানান নানান ব্যবহার, আমরা ক্যারেক্টারের নামটা লিখলাম, তারপরে কোলন দিলাম, তারপরে ডায়লগে গেলাম। উনি এই নাম কোলন সম্পূর্ণটাই তুলে দিলেন, নাম কোলন রাখলেনই না। মানে এইরকম ভাঙা বা এইরকম এক্সপেরিমেন্টেশনটা সেলিম ভাই একভাবে করে গেছেন। আমি কেন সেলিম ভাইকে আমার গুরু বলে একেবারে সর্বতভাবে মানি, কারণ তিনি এই যে এক্সপেরিমেন্ট গুলো তার লেখার ভিতরে যে নিজেকে প্রতিদিন চেঞ্জ করা, এই কাজটা করেছেন। এবং নিমজ্জনে এসে তিনি প্রথম বললেন যে আমার এই নাটক নিমজ্জন কিন্তু আপনার ইয়ের যে 100 ইয়ার্স অফ সলিটিউড আপনার মার্কেজের, তার দ্বারা কিন্তু ভীষণভাবে প্রভাবিত, তার অংশ নাই। এবং শুধু তাই নয়, রবীন্দ্রনাথ দ্বারাও প্রভাবিত কিন্তু এই নিমজ্জন নাটকটি। এই নাটকে যেটা দাঁড়ালো, উনি বললেন যে এটা আমার সম্মুখ বাস্তবতা বা ফোর রিয়েলিজম, এই ফর্মের লেখা। তিনি ম্যাজিক রিয়েলিজমকেও ভাঙলেন, ম্যাজিক রিয়েলিজমের বাদে তিনি বললেন এটা আমার ফোর রিয়েলিজম। কেন? নিমজ্জন নাটকের শেষে আমরা এসে দেখতে পাই যে একটা পুরো শহর পানির তলায় ডুবে যাচ্ছে এবং তার থেকে বুদবুদ উঠছে, অর্থাৎ এই শহরটি পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে গেল। এবং যেহেতু তিনি ফোর রিয়েলিজম বলছে যে যেইভাবে আমরা চলছি, আমাদের সোসাইটি যেভাবে চলছে, গুপ্ত হত্যা, গণহত্যা, হ্যাঁ, সারা বিশ্বব্যাপী গণতন্ত্রের অভাব, গণতন্ত্রকে লঙ্ঘন করা, মানুষকে কথা বলতে না দেওয়া, হ্যাঁ, মানুষের কথা বলার অধিকারকে কেড়ে নেওয়া, এই যে সারা বিশ্বব্যাপী যা চলছে, যদি এটাই চলতে থাকে তাহলে এক সময় এইভাবেই আমরা নিমজ্জিত হয়ে যাব, নিমজ্জমান হয়ে যাব, আমরা কেউই থাকবো না, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই যে তিনি সম্মুখের একটা কথা বলছেন, তার নাটকের ভেতর দিয়ে সম্মুখ সময়ের কথা বলছেন, এই জন্য তিনি তার ফন্টের নাম দিলেন সম্মুখ বাস্তবতা বা ফোর রিয়েলিজম, যেটা জাদু বাস্তবতার থেকে আরেক ধাপ উপরে। আমি কেন সেলিম ভাইকে এই জায়গায় আলোচনা করছি? কারণ সেলিম ভাই একমাত্র লেখক বা নাট্যকার আমাদের দেশে, উনি কিন্তু উপন্যাসিকও নন, উনি কবিতা লেখকও নন। উনি লিখেছেন কবিতা, উনি উপন্যাসের মতন করে লিখেছেন, কিন্তু উনি কখনো স্বীকার করেন না যে উনি এইগুলো কিছু, উনি সত্যি বলেছেন উনি নাট্যকার। এবং এই যে লিটারেরি মুভমেন্টের কথা আমরা বললাম, একমাত্র লেখক বাংলাদেশের যিনি নিজেকে প্রতিদিন পরিবর্তন করতে করতে এসে একটি ফর্ম খুঁজে পেয়েছিলেন, একটা ধারা খুঁজে পেয়েছিলেন, একটা লিটারেরি টেকনিক খুঁজে পেয়েছিলেন, বা যেটাকে আমরা বলি ন্যারেটিভ টেকনিক খুঁজে পেয়েছিলেন বা সন্ধান করেছিলেন। অন্বেষণ পর্ব মাঝখানে ছিল, তার অন্বেষণ এসে শেষ হয়েছিল। এই শেষের নাটক নিমজ্জন এবং স্বর্ণবল বলে তিনি দুটো নাটক লিখলেন। এবং আমি সেলিম ভাইকে এই আদার থিয়েটারের আলোচনায় কেন সেলিম ভাইকে এনেছি, কারণ তিনি তার যতগুলো নাটক আছে তা প্রত্যেকটি আদার থিয়েটারকে মাথায় রেখে বা আদার থিয়েটারকে তার ভেতরে নিয়ে গ্রাস করেই কিন্তু তার নাটকগুলি লেখা। এছাড়াও সেলিম আলদিনকে আমাদের স্মরণে রাখতে হবে, সাথে আরেকজন নাট্যকার, আমাদের দেশের খুবই বরেণ্য নাট্যকার, আমাদের দেশের অভিভাবক তিনি। আমি বলবো যে শিল্পের সাথে আমরা যারা যুক্ত আছি, কাজ করছি, তাদের সকলের অভিভাবক। দীর্ঘদিন ধরে নাটক লিখে যাচ্ছেন, নাটক নির্দেশনা ছিলেন এবং নিজে অভিনয় করেন, তিনি মামুনুর রশিদ। আমার একটি বই তাকে আমি উৎসর্গ করেছি। এবং মামুন ভাই সিরিয়াসলি
প্র্যাকটিশনার বলতে যেটাকে বোঝায়, মামুন ভাই সিরিয়াস প্র্যাকটিশনার বাংলা নাটক থিয়েটারের আমাদের ঢাকাতে। তার মাসুম এক মিনিট, আমি মামুনুল ভাইয়ের সঙ্গে কালকেই আমার আলোচনা হলো পানুপাল নিয়ে, পথনাটক নিয়ে, এবং মামুনুল ভাইকে আবার এখানেও আনবো, তোমার মতন করেই বসাবো। আমি একটু বাধা দিলাম এইখানেই, সেলিমের সঙ্গে আমার একটা খুব বিরোধ তর্ক চলতো, যেখানেই দেখা হতো, সেটা বেশ রীতিমতন আর কি, একটা তর্কের পর্যায়ে, দর্শনের তর্কের একটা জায়গায় যেত। আমি তোমাকে বলছি, সেলিম আলমগীর যে জায়গায় যেতে চাইছিলেন সেটাতে কিন্তু একজন নাট্যকার, এবং তিনি বা যে কেউ যদি সেটাকে গান করে চলেন, তিনি যদি শুধু বর্ণনাত্মক জায়গায় যেতে থাকে, তাহলে আর কোনো নটি যে আমি আলো মঞ্চ টঞ্চ সব ছেড়ে দিয়ে সেটাকে একটা শ্রবণ নাট্য হয়ে উঠছে। কিন্তু আমার এই দেশে বাংলাতে যখন প্রবীর গুহ কাজ করছে, যখন তখন একটি সুপ্রিয় সমাজ একজন, সে তারা বিভাবন থেকে যখন দূরতর দ্বীপ করছে, ওরা কিন্তু শুধু ফিজিক্যাল অ্যাক্টিংটা করছে, কথা নেই, কোনো কথা নেই, শুধু কিছু শব্দ, শুধু কিছু সবটাই শারীরিক ভঙ্গিমায়, শুধু কিছু মোমবাতির আলো বা প্রদীপের আলো, সেইখান থেকে তারা কাজটা করছে। সেখানে কোনো কাব্য, ওই যে রবীন্দ্রনাথের কাব্য নাটকের জায়গায় সেলিম আল দীন যাচ্ছেন, কিন্তু আমার এখানে আদার থিয়েটারে তারা কোনো কথাই বলছে না, অথচ সেটা একটা থিয়েটার ল্যাঙ্গুয়েজ হয়ে উঠছে। এইখানে একটা ব্যাপক একটা পরিবর্তন ঘটেছে এই এই বাংলার থিয়েটারে। আমি এটার কথা সেলিম আল দীন তার মতন করে, আমি সেলিম আল দীনকে এইখানে থামিয়ে রাখছি, কিন্তু সেলিম আল দীনকে আমি আনাবো, ব্যাক করাবো। কিন্তু কেন আমি বলছি যে তার আগে এই সেলিম ভাইয়ের যে কাজটির কথা আমি বলবো, সেই কাজটি তারও আগে শুরু করেছেন মামুনুর রশিদ, যেটাকে আমরা বলি মুক্ত নাটক। আমি মূলত মুক্ত নাটক থেকেই আসা, কিন্তু আমি মুক্ত নাটক করে আসা একটি ছেলে। মুক্ত নাটক মামুন ভাইরা নিয়ে আসলেন এখানে এসে, আমাদের দেশে এসে, রসকিট কানাডা থেকে এসে আমাদেরকে মুক্ত নাটক শেখালেন বা মুক্ত নাটক পড়ালেন। মুক্ত নাটকটা কিন্তু পাওলো ফ্রেইরির যে পেডাগজি অফ দ্য অপ্রেসড, যেটা থেকে অগাস্তো বোয়ালো অনুপ্রাণিত হয়েছেন, সেই পাওলো ফ্রেইরির ব্যাপারগুলো কিন্তু, যে এই যে থিয়েটার অফ দ্য অপ্রেসড, এইটা কিন্তু মুক্ত নাটকও ধারণ করে। নাটকের মূল যে জায়গাগুলো, সেটা হচ্ছে যে মুক্ত নাটক স্ক্রিপ্ট থেকে মুক্ত, মুক্ত নাটক আলো থেকে মুক্ত, মুক্ত নাটক মঞ্চ থেকে মুক্ত। এই জন্য নাটকটির নামই মুক্ত, এবং মুক্ত নাটক ফ্রি। এই চারটা উপাদান মুক্ত নাটকের ছিল, অর্থাৎ কোনো থাকবে না, এর কোনো স্টেজ থাকবে না, এর কোনো লাইট থাকবে না, এবং এটা দর্শক দেখতে পাবে ফ্রি। স্টেজ থাকবে না মানে কি, যে স্টেজের সরঞ্জাম নয়, স্টেজই হবে স্টেজের বাইরে, মানে অডিটোরিয়ামের বাইরে হবে স্টেজ। এটা একটা অনেক বড় ব্যাপার। সেই যে স্টেজ অডিটোরিয়ামের বাইরে স্টেজ হবে, অর্থাৎ রাস্তা বা কোনো হাট বা কোনো স্কুল মাঠ, হ্যাঁ, এই যে জায়গাগুলোতে হবে, এটা মুক্ত নাটকের একটা প্র্যাকটিস বাংলাদেশে শুরু হলো। এই মুক্ত নাটকের প্র্যাকটিসটা শুরু হওয়ার পরে আমরা বিভিন্ন জায়গায় মুক্ত নাটক নিয়ে ট্রেনিং করলাম, মুক্ত নাটক নিয়ে শেখালাম। এখানে যেমন আমরা যেখানে যেতাম, পুরুষের ঋণ বলে আব্দুল্লাহ আল মাহমুদের একটা নাটক আছে। এই মুক্ত নাটক করতে যে আমাদের কি কি হয়েছিল সেটির উপর নাটকই সাত পুরুষের ঋণ, সেটি আরো নাট্যদলের নাটক। হ্যাঁ, আমরা আলটিমেটলি আবার ওই মুক্ত নাটকের প্র্যাকটিস করতে যাই, অনেক কিছু প্র্যাকটিস করতে যাই, আবার সেটাকে প্রসেনিয়ামে ঢুকিয়ে ফেলেছি, আলাদা অন্য কোনো দিন হয়তো করা যাবে। এনিওয়ে, মুক্ত নাটকের ইয়েটা বলি আমি। আমরা মুক্ত নাটকে একটা গ্রামে গেলাম, মুক্ত নাটকে কিভাবে আমরা করতাম, এখানে যে আমরা শুনতে থাকতাম গল্পগুলো, তাদের সমস্যাগুলো কি কি। যেমন ধরা যাক পাটের আশের ফাঁস বলে আমরা একটা নাটক করলাম, বা পাটের ফাঁস বলে একটা নাটক করলাম, কারণ আমরা যে দেখলাম। হ্যাঁ দাদা, কিছু বলছো? না, আমি শুনছি। সেই নাটকটিতে আমরা ওখানে যে দেখলাম যে পাট তখন একদম দাম পড়ে গেছে, মানে ফড়িয়ারা আসছে, একদম পানির দরে পাট কিনে নিয়ে চলে যাচ্ছে। এই পাট তারা কোথায় রাখবে, কৃষকরা কোথায় রাখবে, তাদের বাড়িতে রাখার জায়গা নাই। আবার বিক্রি করতে নিয়ে আসার পরে যে দাম পাঠিয়ে সেই ফিরিয়ে নিয়ে যাওয়ার পয়সাটাও তাদের উঠবে না, সুতরাং পাটটা তাদেরকে দিয়ে দিতে হচ্ছে।
আলটিমেটলি এই যে আঁশ, পাটের আঁশ, সেটি তাদের ফাঁস হয়ে, গলার ফাঁস হয়ে দাঁড়াচ্ছে। এইটা আমরা যে এক জায়গায় যে, এবং সেইটা শোনার পরে আস্তে 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 সেটাকে নিয়ে আমরা একটা গল্প তৈরি করলাম, এবং সেই গল্পটা আস্তে ঠিক ওই হাটে, যে হাটে এই পাটের আঁশ বিক্রি করতে যে তাদের ফাঁস হয়ে যাচ্ছে, সেই হাটেই সেটাকে আমরা উপস্থাপন করলাম। এবং তাতে অভিনয় করলো যারা এটাতে ভুগছে, যারা এটার ভুক্তভোগী। হ্যাঁ, আমরা কিন্তু ওই যে স্পেক্টেটরের চাইতেও বেশি, স্পেক্টেটর তো অ্যাক্টর থাকছে হাতে, সে স্পেক্টেটর যোগ দিচ্ছে, কিন্তু এখানে অ্যাক্টর এবং স্পেক্টেটর সেম, তারাই অভিনয় করছে তাদের গল্প। ফলে এই এবং ওইটা ওই ওই যেখানে ঘটছে ঘটনা, সেই ঘটনার জায়গায় ঘটছে। এবং যিনি এই যে দ্বারা মহাজন দেখছেন, খুব ইন্টারেস্টিং ব্যাপার। এবং আমরা এই করে নাটকটা করে চলে আসছি, কিন্তু এই নাটকের একটা টেকনিক্যাল ডিফিকাল্টিস ছিল। সেটা হচ্ছে যে এই নাটকটি যে করে আসলাম, মহাজনের এগেইনস্টে প্রচুর কথা বললো সেই লোকগুলো, যাদের এই মহাজন আমরা চলে আসার পরে হয়তো তাদের প্রতি কোনো একটা প্রতিশোধমূলক কোনো কিছু একটা করলো, অথবা মহাজন ভয় পেয়ে যে আসলে প্রতিশোধমূলক কিছু না করে হয়তো প্রতিকারমূলক কিছু করলো। দুটোই হতে পারে বা দুটোই হয়েছে। এই ঘটনা অনেক ক্ষেত্রেই ঘটেছে যে প্রতিশোধ অথবা প্রতিকার দুটোর ঘটেছে। ফলে মানে আউটকাম অফ দ্য প্লে আমরা ঠিক মতন করতে পারতাম না, বা এটা ওই পর্যায়ে আমরা নিতে পারতাম না যেটা অগাস্টো বোয়াল করতেন, যে ঠিক আছে এর সমাধান কি হতে পারে, এই তো আমরা দেখালাম, এবার এটার সমাধান কি হতে পারে বলে আবার নতুন করে করা, তার একটা আলাদা সমাধান পার করা, সেটা আমরা করতে পারতাম না। কিন্তু এই ফর্মটা আমরা সারা বাংলাদেশে অনেক জায়গায় প্র্যাকটিস করেছিলাম, এবং সারা বাংলাদেশে অসংখ্য দল করেছিলাম, মুক্ত নাটক দল নামে, মুক্ত নাটক দল, এবং এই প্র্যাকটিসটা আমরা করেছিলাম। আমরা নিজেরা যে ট্রেনিং করাতাম এবং এই নাটকগুলো হতো। আমি নিজে যেমন রাজশাহী ইউনিভার্সিটিতে যখন পড়তাম, আমার প্রত্যেকটা হল ক্যান্টিনে যেই যারা রান্না করতো, যারা আমাদেরকে খাবার নিয়ে এসে দিত, আমরা বলতাম বাবুর্চি, বয়, এগুলোই বলতাম আমরা তখন। হ্যাঁ, এদেরকে নিয়ে আমার প্রতিটা হলে একটা করে নাটকের দল ছিল, ওরা নিজেরা অভিনয় করতো। এই যে আমাদেরকে যে খাবার দিত, কত কম পয়সায় তাদেরকে সেই খাবারটা তৈরি করতে হতো, সেই খাবারটা মানে কি জাতীয় সমস্যা, এবং ছেলেরা আসছে খেয়ে দাম না দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ খাতায় লিখে রাখো, এই যে নানান সমস্যা, এইগুলো কিন্তু, এবং তারা নিজেরা কি খাচ্ছে, আমাদেরকে কি খাওয়াচ্ছে, এগুলো নিয়ে দারুণ দারুণ নাটক আমরা করতাম। যেমন ওরা একটা নাটকের নাম দিল পাতলা ডাল, পাতলা মানে ডালটা এতই পাতলা হতো, ডাল মানে চিন্তা যায় না দাদা, মানে হলের ডাল যে না খেয়েছে সে বুঝবে না যে এই ডাল আসলে ডাল কিনা, এটা পানি। হ্যাঁ, নাটকটার নামই হলো পাতলা ডাল। এরকম আমরা অসংখ্য নাটক করেছি। আমার যেটা ছিল, পরে আমরা করতাম কি, একটা করে দল ধরতাম, একটা জেলা শহরে বা একটা থানা বা সাথে সংশ্লিষ্ট ছিল। এছাড়া আরেকটি নাটকের আন্দোলন বা এই মুক্ত আন্দোলন আমরা করেছি, সেটার নাম হচ্ছে গ্রাম থিয়েটার, যেটি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু এবং সেলিম আল-দ্বীন এটির প্রধান, এবং নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু সবাই মিলে করেছিল, ঢাকা থিয়েটারের সাথে ছিল। এটা যেমন আমার কুষ্টিয়াতে আমার নাটকের নাম ছিল বোধন কুষ্টিয়া। এই ঢাকা থিয়েটারের এই গ্রাম থিয়েটার সাথে যারা যুক্ত হলেন গ্রাম থিয়েটার চর্চার জন্য, তারা নিজেদের নাটকের দলটার সাথেও থিয়েটার দিতে হলো, অর্থাৎ আমাদের নাটকের দলের নাম তখন হলো বোধন থিয়েটার। কিন্তু এই চর্চাটিও খুব শক্তিশালী ভাবে এই চর্চাটি হয়েছে, এখনো হচ্ছে। যেমন এই করোনা কালে গ্রাম থিয়েটার ছেলে মেয়েরা মিলে কিন্তু বেশ বড় একটা ত্রাণমূলক কাজ করলো। এর ভিতরে তারা নাটকও করলো, দুটো জায়গায় তারা, নাটোরে এবং আরেকটি কোথায় যেন, দুটো জায়গায় তারা নাটকও করেছে, করোনার বিষয়ক সচেতনতামূলকই নাটক করেছে। এইখানে পার্থক্য ছিল এই যে আমাদের মুক্ত নাটকের স্ক্রিপ্ট লেখা হতো না, ওখানে যেখানকার ঘটনা সেখানে যেই স্ক্রিপ্টটি আমরা করতাম। কিন্তু গ্রাম থিয়েটারে স্ক্রিপ্টটি রচনা করা হয়। সেলিম আল-দ্বীন নিজেও গ্রাম থিয়েটারের সাইফুল মুলক বদিউজ্জামান বলে একটি নাটক তিনি রচনা করেছেন, তিনি নিজেও অনেক নাটক রচনা করেছেন, কিন্তু এগুলিও আবার ওই ওপেন স্পেসে এটার কি বলে ওকে, তার প্রদর্শনী হতো বা সেটি দর্শককে দেখানো হতো। এখন এই দুটো খুবই স্ট্রং
জায়গা নাট্য আন্দোলন, আদার থিয়েটার বলতে যেটা বোঝা যায়, এই দুটো খুবই স্ট্রংলি আমাদের দেশে হয়েছে। মুক্ত নাটকটা এখন আর ওইভাবে সক্রিয় নাই। মুক্ত নাটকটিকে আর আর আমি কোথাও চর্চা হতে দেখি না। আমি নিজেও ব্যক্তিগতভাবেও আর মুক্ত নাটকের সাথে ওইভাবে সংশ্লিষ্টতা নাই, যেহেতু মুক্ত নাটকই ওইভাবে কাজ করছে না। গ্রাম থিয়েটার এখনো প্রায় 200-র উপরে, 250 মতন গ্রাম থিয়েটারের দল আছে। গ্রাম থিয়েটার এখনো সম্মেলন করে, গ্রাম থিয়েটার এখনো নানান জায়গায় নানান কর্মকাণ্ড করে এবং নাটকের চর্চা করছে। আপাতত দাদা আমার মনে হয় একভাবে অনেক কথা বলে ফেলেছি। আমাদের দেশের আদার থিয়েটারের চর্চা আমার মনে পড়লে আমি আরো বলবো 2-4টা। আচ্ছা, ধন্যবাদ। আমি মনোজিৎ, হ্যাঁ, বলো। এবার কার কিছু বলছেন কিনা মতামত, সেগুলো যদি একটু আমাদের শোনাও, তাহলে সেইভাবে আমরা আবার এগোতে পারি। না হলে আমি মাসুমকে নিয়ে অন্য একটা পার্টি যাব। তপন যদি কিছু বলতে চায়, কিছু তপনদা, দেখো তপনদা যদি কিছু বলো। আমাদের সঙ্গে আর কি আছে তারা কিছু সাগর বা তপন, তপনদার আনমিউট করে দে। মনোজিৎ আমাদের সঙ্গে একটু আনমিউট করে দেন তপনদা। হ্যাঁ, তপনদা একটু আনমিউট করে দাও। তপন করছে। হ্যাঁ হ্যাঁ, বলো। দাদা, তুমি যে ফর্মগুলোর কথা তুমি বললে, যে অনেকগুলো ফর্মগুলোর মানে ছেলে যেগুলো, এবং তারা যে মামুনুর রশিদ, হ্যাঁ মামুন রশিদ, যারা, এটা কি মানে যে ফর্মগুলোর কথা বলা হলো আর কি, এটা কি তারা নিজেরা সৃষ্টি করেছে, না আমাদের যে বাইরে থেকে যেরকম আমরা শুনতে পাই যে এই আলাপ থিয়েটার এবং তোমার এই আমরা যেরকম করছিলাম একই প্রসেসিং, শুধু একটু পাল্টে যাচ্ছে। আমাদের বাংলাদেশে নামটা দেখলাম একটু চেঞ্জিং, আবার আমরা যখন এখানে করছি তখন আবার একটু চেঞ্জিং দেখলাম, শুধু নামটা শুধু এপিট আর ওপিট হয়ে গেছে দেখতে পাচ্ছি। তাহলে আমরা জার্নি থিয়েটার করছি, জার্নি থিয়েটার হচ্ছে, চলতে চলতে নাটক দেখছে পাবলিকে, হ্যাঁ জার্নি থিয়েটার হচ্ছে। আবার একটা দেখছি আলাপ থিয়েটার হচ্ছে, চারিদিকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে নাটক। তপনদা, এইগুলো কিন্তু কোনোটাই নতুন কিছু না। আমি এই জন্য কোয়েস্টের সাথে বলেছিলাম যে আসলে আমরা দেখি যে এইগুলো হয়ে গেছে কিনা। যেমন এই যে থিয়েটার বা এই জাতীয়, এইটা কিন্তু খুব খুব আগে এইটার নাম হচ্ছে ইনভিজিবল থিয়েটার। এটিও মানে প্রথম এটিও এনেছেন অগাস্ত বোয়াল, ইনভিজিবল থিয়েটার। তারপরে এটি নিয়ে অনেকে কাজ করেছেন, এটি নিয়ে এটি নিয়ে সোভিয়েত ইউনিয়নের ভুক্ত যতগুলো দেশ আছে তার অনেকগুলো দেশে এগুলো নিয়ে কাজ হয়েছে। ইনভিজিবল থিয়েটার কি এমনও, সামনে একটা কার যাচ্ছে, একটা ট্যাক্সি যাচ্ছে, সেই ট্যাক্সির সামনে দুজন বসেছে তারা পারফর্মার, আর পিছনে দুজন বসেছে তারা স্পেকটেটর। তারা দুইজন যাচ্ছে, পেছনে এই দুজন দেখতে দেখতে যাচ্ছে। একটা জাহাজ হয়তো ছেড়ে চলে যাচ্ছে ইংল্যান্ড থেকে ইয়ের দিকে, নরওয়ের দিকে বা ওইরকম কোন একটা জায়গায় যাচ্ছে, সেই জাহাজের ভেতরে এই থিয়েটারটা হচ্ছে। এটাকে আমরা বলি ইনভিজিবল থিয়েটার। আমরা দেখতে থাকবো যে আরে ও তো আমাদের সাথেকারই একজন লোক, ও তো আমাদের লোক, ওই দুজনের ভেতরে ঝগড়া বেঁধে গেছে, এটা বোধহয় রিয়েলি, এটা বাস্তব, এটা নাটক নয়। এবং একদম তারা উদ্ধার করবেন, এই স্পেকটেটররা উদ্ধার করবেন, আরে এরা দুইজন তো নাটক করলো এতক্ষণ, এরা তো এই যে লুকায়িত নাটক, বাস্তবের হচ্ছে যে বাস্তবেই ঘটে যাচ্ছে সবকিছু, কিন্তু ওর ভিতরে একটি নাটক লুকায়িত হচ্ছে, সেটা ফাইনালি যে রিভিল হয়, সেজন্য অডিয়েন্স বুঝতে পারছে না যে নাটক হচ্ছে, এটা সেজন্য এটাকে আমরা বলছি ইনভিজিবল থিয়েটার। এই থিয়েটার কিন্তু আছে, কিন্তু আমি যেমন দাদাকে আমার প্রশ্ন, আমি একটু প্রশ্ন করতে চাই। যেমন ধরো যে প্রবিদ্যার প্রতি আমি ভীষণ তাকে রেসপেক্ট করি, তিনি সত্যিকারের একজন প্র্যাকটিশনার। দাদা এইখানটা তোমাকে একটু থামালাম, তুমি প্রবিদ্যার জায়গায় আবার ধরবে। আমার ওই প্রশ্নটা মাথায় হচ্ছিল যে প্রাচ্য নাটকটা সেটা কি বাংলাদেশে ওপেন ইয়ারই হয়েছিল প্রাচ্য নাটকটা, না মঞ্চ হয়েছিল? মঞ্চের ভেতরে ওপেন ইয়ার করে। আচ্ছা, না কৌশিক সেন আমাদের এখানে করেছিলেন মঞ্চেতে আর কি, প্রসিনিয়াম ফর্মে আর কি প্রাচ্য নাটকটা, সেই কারণে আমি জিজ্ঞেস করলাম। ওটা আমাদের একটা যাত্রার মঞ্চের মতন করে নেওয়া ছিল, বসানো হয়েছিল এবং এই অভিনয়টা হয়েছিল।
বা আলাদা করে একটা মঞ্চ তৈরি করা হয়েছিল পেস্টার মধ্যে। অডিয়েন্স যেখানে বসে অডিয়েন্সের ভেতরে মঞ্চটা তৈরি করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ, তখন খুব দারুণ আইডিয়া। হ্যাঁ হ্যাঁ তখন আমি প্রাচ্য নাটকটি হ্যাঁ, বলো। ঢাকাতে প্রাচ্য নাটকটি ঢাকাতে বসেই নাটকটা দেখছি, এবং সেখানে এই নাটকের যে মঞ্চ ভাবনা, যে হচ্ছে গিয়ে আমাদের জামিল ভাই, জামিল আহমেদ মাসুম, তাই তো? হ্যাঁ, এত সেইখানে আমাদের এই যে যাত্রা আধুনিক ভাবে যেভাবে আমাদের করা হয়, বা চিত্রাশক্তি নদীর নাম উৎপল দত্ত যখন করেছিলেন, তখন যেভাবে রাষ্ট্রামটা দর্শকদের মধ্যে ঢুকে যায়, আর একটু ভাই করছেন কি যে দর্শককে বিভিন্ন জায়গায় রেখে, এমনকি রাষ্ট্রামের নিচেও যে সুড়ঙ্গ, মানে মাটির বাড়ির মধ্যে সুড়ঙ্গ করে বাস্তু সাপ ঢুকে আছে, তার সন্ধান চলছে, এবং সাদা কাপড়, তার সঙ্গে কাঠের পাটাতনের রং এবং আলো সব মিলিয়ে ওটা তোমার মনে হবে যে তুমি থিয়েটার ইন বিটুইন থিয়েটার এবং অডিটোরিয়াম ইন বিটুইন অডিটোরিয়াম, এটা অদ্ভুত মায়া জাল একটা সৃষ্টি হয় মাসুম, তাই তো? দাদা তুমি আরেকটা নাটক, একটু থামালাম সলিলুল্লাহকে, দাদা তুমি ওই নাটকটার কথা যদি একটুখানি বলো। সেলিম আল-দীনের বোধহয় লেখা আর কি, জৈবতী কন্যার মন না কি জানে বেশ নাটকটা। হ্যাঁ, জৈবতী কন্যার মন আর কি। ওটা আমি বোধহয় ঢাকা থিয়েটারে কোনো বোধহয় প্রোডাকশনটা করেছিল না, মামুন রশিদ করেছিল ওখানে। না, আমি বাংলাদেশে গিয়ে দেখেছিলাম ওই মহিলা সমিতি হলে আর কি। জৈবতী কন্যার মন। হ্যাঁ হ্যাঁ, দাদা একটু ডিসব্যালেন্স হচ্ছে, লাইনটা কেটে যাচ্ছে। এবং অর্ধ নারীশ্বরের মতনই ব্যাপারটা, অর্ধ নারী অর্ধ সাপ, এই দিয়ে এতে রূপান্তরের ভেতর দিয়ে নাটকটি শেষ হয়। এটা নিয়ে আমি এক জায়গায় লিখেছিলাম। সেলিম ভাইয়ের অনেকগুলো নাটক লিখেছি। ধাবমান নিয়ে যেমন আমি একটা বেশ বড় লেখা লিখেছি। এইরকম মানে আমি আসলে বাংলাদেশের নাটক করি, কিন্তু নাটক নিয়ে যে ভাবনাগুলো, সেই ভাবনাগুলোকে আবার আমি লেখার চেষ্টাও করি। কিন্তু আমি নানান পত্রিকাতে নাটক নিয়ে রিভিউ লেখার চেষ্টা করি। আসলে যেই প্রফেশনালি রিভিউ লিখতে হয়, সেই রিভিউয়ার আমাদের দেশে নাই। বলবো যে এই যে পরিশ্রম লাগে একটা নাটক রিভিউ, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। ধাবমান নাটকের ভেতরে যদিও গ্রোটোস্কি বা ব্রেক ক্যাথারসিসের বিরুদ্ধে কোনো পক্ষণ হবে একজন দর্শকের, তারা সেটা চান না। তারা এলিয়েনেশন বা ভি ফ্যাক্টর দিয়ে তারা দর্শককে এলিনিয়েট করে রাখতে চান বা স্ট্রেঞ্জমেন্ট করে রাখতে চান। সেটা হচ্ছে ব্রেকদের ইয়ে। কিন্তু আমাদের বাংলাদেশের নাটকে আমরা এখনো কিন্তু বিমক্ষণটা খুব পছন্দ করি। সেই অ্যারিস্টটলিয়ান থিয়েটারকেই কিন্তু এখনো আমাদের নাটকের ভিতরে নিয়ে আসার চেষ্টা করি। এই ধাবমান নাটকের এই বিমক্ষণটি হয় এই নাটকটির ভিতরে একটা মহিষ আছে। সেই শিশুকাল থেকে মহিষটাকে আরেকটি ছেলে, যার পায়ে মানে খুঁত, সে পায়ে ঠিক মতন হাঁটতে পারে না, মানে চলন প্রতিবন্ধী তিনি। লাইনটা বলে একটু ডিস্টার্ব করলো। এদের ভিতরে যে সখ্য এমন গভীরে পৌঁছায়, এটা ভাবা যায় না। আস্তে আস্তে তখন আমরা দর্শকরা এই মহিষ এবং এই ছেলেটির যে সম্পর্ক, সেই সম্পর্ক ভালোবেসে ফেলতে থাকি, এবং সেই সম্পর্কের বিচ্ছেদ আমাদের বিমক্ষণ ঘটায়, আমাদের কষ্ট দেয়। হ্যাঁ, আমরা 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 ক্যাথার্টিক হয়ে যাই এই দুজন সম্পর্ক। কিন্তু এক মৌলানা এসে বলেন যে এই ছেলের পঙ্গুত্ব ঘুচবে যদি এই মহিষকে জব করে সমগ্র সোসাইটির সবাইকে খাইয়ে দেওয়া যায়, তাহলে তার পঙ্গুত্ব ঘুচে যাবে। এখন এই জায়গায় যে এসে দাঁড়িয়ে আমাদের কিন্তু এক ধরনের বিরাট প্রশ্ন জেগে যায় যে আমরা এই মহিষকে
কি সত্যি কেটে খাওয়াই দিয়ে ওর পঙ্গুত্ব ঘুচানোর জন্য আশীর্বাদ করতে থাকবো, না এই মোষও বাঁচবে, ওর পঙ্গুত্ব ঘোচার দরকার নেই, কোনটা চাইতে থাকবো? এর জায়গায় আমাদেরকে ফেলে দেওয়া হয়। এবং তারপরে মোষটা এই যখন তাকে ধরে ধরে নেওয়া চেষ্টা করা হচ্ছে, তখন এর নাম হয় সৌরভ, মোষটার নাম হয় সৌরভ। সেই সৌরভ নিজেকে ছাড়িয়ে নিয়ে ছুটতে শুরু করে, এই জন্য নাটকটির নাম ধাবমান। ছুটতে 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 সে তার নিজেকে মুক্ত করে এবং নিজেকে রক্ষা করে। এবং আমাদের ভিতরে তখন আরেক ধরনের ক্যাথারসিস হয় যে না, একে মারতে পারেনি। এই যে নাটকটি লিখলো, দেখেন শুধুমাত্র আমাদের এই অঞ্চলের সাহিত্য ছাড়া এটা কিন্তু অন্য কোনো সাহিত্য নাই। এই যে আমি বললাম রিভিউ লিখতে গেলে আসলে পাঠের প্রয়োজন আছে, আমি আমার পাঠ করেছি, স্বীকার করছি না বা আমি দাবি করছি না, কিন্তু দেখেন আপনি যদি স্যান্টিয়াগো ইয়ে নেন, আর্নেস্ট হেমিংওয়ের দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি নেন, সেখানে কি হয়, মার্লন ফিশটাকে 72 ঘন্টা ধরে শিকার করে এই সান্টিয়াগো, এবং সেই 72 ঘন্টা তার সাথে যুদ্ধ করে তাকে শিকার করে সে তীরে ফেরে, তীরে ফিরতে ফিরতে হাঙর পুরো মাছটাকে সে খেয়ে ফেলে, শুধু স্কেলিটনটা থাকে, সেই স্কেলিটন তার বিজয়। সেই স্কেলিটনটাকে নিয়ে ফিরে আসে যেন যিশুর ক্রুশবিদ্ধ সেই ইয়েটা, মাস্তুলটা তার ইয়ের উপরে নিয়ে তিনি বিজয়ের বেশে ফিরে আসছেন। অর্থাৎ একটি মাছকে শিকারের ভিতর দিয়ে, এবং সেই মাছ হাঙ্গর দ্বারা মানে তার আমরা স্যান্টিয়াগোর বিজয়কে দেখতে পাই। হ্যাঁ, কিন্তু আমরা এইটুকু দেখতে পারি না, সর্বপ্রাণবাদিতা এই 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 জিনিসটা দেখতে পারি না যে এই মানবটি একটি মাছ, একটি নিরীহ প্রাণী, তাকে শিকার করার ভিতর দিয়ে মানুষের বিজয়। আপনি যদি মবি ডিক নেন, মেলভিল মেলভিল তার লেখা, মেলভিল তার লেখা যদি আপনি মবি ডিক নেন, দেখেন সে ক্যাপ্টেন, সে এই শ্বেত তিমিটাকে মানে মারার জন্যে তার মানে শ্বেত তিমিটাকে কিভাবে আমরা একটা ভিলেনে পরিণত করি, মানে অ্যান্টাইজ করে ফেলি শ্বেত তিমিটাকে। শ্বেত তিমি একটি প্রাণী, আপনি তিমি মারা তো এখন আপনার মানে মানে কি বলা যায়, ফাঁসিযোগ্য শাস্তি মারা আস্তে আস্তে হয়ে আসছে, কিন্তু সেই তিমি মারা নিয়ে আমরা কিন্তু এই উপন্যাসটি রচনা করেছি, এদিকে আমরা সিনেমাও তৈরি করেছি। দ্য বিয়ার বলে উইলিয়াম ফকনারের কিন্তু একটি দ্য বিয়ার বলে একটি উপন্যাস আছে। সেই দ্য বিয়ারের ভিতরে কিন্তু বিয়ার হচ্ছে সামন্ততান্ত্রিক প্রতিভূ, এবং সে বিয়ার শিকারকে নিয়ে কিন্তু ওর ভিতরে আছে। তার বিপরীতে আমরা যখন এখানে লিখছি, আমরা কিন্তু মহেশ লিখছি, মহেশ লিখছি, আমরা কিন্তু বিসর্জনের ভিতরে সেই শিশুটিকে বাঁচানোর চেষ্টা করছি, বিসর্জন যদি রবীন্দ্রনাথের নিই, এবং যদি ধাবমান নিই, আমার সেলিম আউদ্দিনের লেখা ধাবমান নিই, সেখানে এই মহিষকে রক্ষার জন্য কিভাবে আমার মনের ভিতরে দেখে উঠছে বাচুক বাচুক, পালা পালা পালা, ধাবান ছুটতে থাকে। আমি বুঝতে পারছি, আমি লেখার সময়, রিভিউ লেখার সময় আমি এটিকে উল্লেখ করলাম যে আমাদের সর্বপ্রাণবাদিতা এটা আজকের নয়, প্রাচ্যের ক্ষমার কথা আপনি ক্ষমা নিয়ে বিতর্ক হয়েছে আমার, এই বিতর্ক তাদের সেইটার জন্য প্রাচ্য নিয়ে লেখা, প্রাচ্যর বিতর্কে সেটা আমরা অন্য কোনো দিন করবো, প্রাচ্য নিয়ে বিতর্ক। সলিলদা একটা প্রশ্ন এসছে, একজন জানতে চাইছেন, ঈশান বলে, সে জানতে চাইছেন যে এই করোনার প্রভাব কিভাবে আগামী দিনে থিয়েটারে পড়তে চলেছে, তার ব্যাখ্যা যদি একটু করেন। একদম একদম, খুব সুন্দর প্রশ্ন ঈশান। আমি মাসুম আমি এইখানেই যাচ্ছিলাম, তো একজন ঈশান কোন থেকে একটা তোমার তীর মেরেছে যে করোনা পরবর্তী নাটক, মানে আমি তোমাকে একটু অন্য আরেকটু জব্বর ভাবে ধরতে চাইছি না। তোমার কাজ নিয়ে তুমি খুব কম বলছো, কিন্তু এখন এই সময়টা যদি তুমি নিয়ে বলো, তার আগে যদি এই ছেলেটির প্রশ্নটাকে তুমি যদি উত্তর দাও যে এই যে করোনা, লকডাউন, সারা বিশ্বব্যাপী যে এখন আমরা একটা অদ্ভুত সময়ের মধ্যে রয়েছি, এখনো বেরোয়নি, সেই জায়গাতে তুমি কিভাবে ভাবছো
যে এই সময়টাকে তুমি কি চোখে দেখবে বা কিভাবে চলবে? আমি বোঝাতে পারলাম? মাসুম আরেকবার বলবো নাকি? হ্যাঁ, তোমার মিউট করা বোধহয়। না, আমি শুনেছি, আমি বুঝতে পেরেছি যে আপনি আমার কাজ নিয়েও শুনতে চাচ্ছেন। আসলে যেটা হয়েছে কি, কোয়েস্ট ফর আদার থিয়েটার, আমি আসলে সেই কোয়েস্টটাই করেছি যে আদার থিয়েটার আসলে আমাদের দেশে কেমন ভাবে আছে, বা আপনার কলকাতায় আমরা কিভাবে দেখি, বা বিশ্বের পার্সপেক্টিভে, ওয়ার্ল্ড পার্সপেক্টিভে কিভাবে দেখি, আমি সেই তিনটাকে রিলেট করার চেষ্টা করেছি। আর আমার আমার সম্পর্কে বলতে যাওয়ার আগে আমি ঈশানের কথা বলি যে আমি নিজে কিন্তু ভীষণ একজন আশা, আমি পূর্ণ গ্লাসকে অর্ধেক পূর্ণ দেখি, অর্ধেক পূর্ণ গ্লাসকে অর্ধেক পূর্ণ দেখি, অর্ধেক খালি দেখি না। আমি এরকম একজন মানুষ, এবং আমি সেইটা শুধু দেখি না বলে এক ধরনের বিশ্বাস থেকে কথা বলি তা নয়, কিন্তু প্র্যাকটিস থেকে কথা বলাটা আমার বিশেষ অভ্যাস। মানে বিশ্বাস থেকে কথা বলাটা আমি আবার এরকম ভাবে বলছি না যে আমি কনফিডেন্টলি, আলাদা জিনিস। মানে এটা এরকম বলে আমি বিশ্বাস করি সেই জায়গা থেকে আমি বলছি না, আমি এইভাবে প্র্যাকটিস করি বলে আমি কথাটা বলছি। আমি সেই জায়গা থেকে অলওয়েজ কথা বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমরা ঠিক এই মুহূর্তে সেলিম আলদিন, এই নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর নাম এসেছে, ঢাকা থিয়েটারের নাম এসেছে। ঢাকা থিয়েটার ঢাকার বাংলাদেশের একটি অতি প্রাচীন দল। স্বাধীনতার ঠিক পরপরই দলটি ঢাকার মঞ্চে আসে এবং দীর্ঘদিন ধরে করে যাচ্ছে। এখানেই সেলিম আলদিন কাজ করতেন, এবং সেলিম আলদিনের দল বলতে ঢাকা থিয়েটারকে বোঝায়। সেই ঢাকা থিয়েটার নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু দেশ নাটক বলে আমার যে দল, আমার নাটক নিয়ে কথা বলতে গেলে যে দলের নাম বলতে হবে, যে দলের নাটকের কথা বলতে হবে, সেই নাটকের দল দেশ নাটক। আমরা দুটো দল একসাথে একটা যৌথ প্রযোজনা করছি, নাটকটি করছি। সেই নাটকটির রচয়িতা আমরা প্রায় প্রতিদিন, আমি একটু আগে বলেছি যে আজকে আমার রিহার্সাল আছে, আমাকে একটু আগে ছেড়ে দিলে ভালো লাগবে। এই সেই নাটকটির রিহার্সাল আমরা করছি। আমরা এই জুমেই এই নাটকটি 3 জন অভিনয় করছেন, এবং প্রায় 1 ঘন্টা 20 মিনিটের একটি নাটক হবে। পেন্ডুলাম নাটকটির নাম। এই নাটকটি আসলে আমি সময় হ্যাঁ বলো। আচ্ছা, পেন্ডুলাম আমি আসলে সময়কে ধরেছি। এই এই জায়গায় আমি দেখিয়েছি যে সময়ই পৃথিবীর একমাত্র দেও ম্যাটার যেটা সবাইকে সমানভাবে দেওয়া আছে। সময়ই একমাত্র সমাজতন্ত্র সাম্যবাদের সকল নীতিসূত্র মেনে যায়। সেটা হচ্ছে সময়। আপনার ঘড়িতে গ্রিনিচ মিন টাইম অনুযায়ী যা বাজে, আমার ঘড়িতেও সেইটাই বাজে। 1 সেকেন্ড বেশি দেওয়া হয় নাই, সময় এই যে সময়ের জায়গা থেকে আমি এবং আপনি সমান, সেইটাকে আমরা কিভাবে রিয়েলাইজ করি, বা সেইটাকে আমরা কিভাবে কাজে লাগাই, সেইটাকে কিভাবে আমরা এক্সপ্লয়েট করি, এইটা নিয়ে আমার এই নাটকটি। তো এইটার আমরা রিহার্সাল করছি রেগুলার। এটিতে প্রায় 25 বছর পরে আমাদের দেশের একজন স্বনামধন্য অভিনেতা, যিনি টেলিভিশন এবং সিনেমা করে ভীষণভাবে জনপ্রিয়, এবং তার এই জনপ্রিয়তার মূলে কিন্তু তার মঞ্চনাটক। তিনি দীর্ঘদিন মঞ্চনাটক করেছেন। সেলিম আলদিনের প্রায় সবগুলো, সেই অন্বেষণ পর্বে প্রায় সমস্ত নাটকেই তিনি ছিলেন। তিনি আফজাল হোসেন, কলকাতাতেও তিনি আপনাদের ওখানে যে নাটক করে এসেছেন। আফজাল হোসেন 25 বছর পরে প্রায় এই নাটকটিতে অভিনয় করবেন। আমার দল থেকে কামাল আহমেদ এবং নাজনীন চুমকি বলে একটি মেয়ে, নাজনীন হাসান চুমকি, সে করছে। এই সব মিলিয়ে এই নাটকটি আমরা রেগুলার মঞ্চে করছি, এই জুমে রিহার্সাল করছি, এবং আমরা চেষ্টায় আছি যে আমরাই প্রথম দল হব, বা এই নাটকটি প্রথম নাটক হবে করোনা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা এই নাটকটি মঞ্চে নিয়ে আসবো। অর্থাৎ আমরা তো হতাশ তো নই, বা করোনা ম্যানেজমেন্ট কিভাবে হবে সেই ব্যাপারে আমরা অলরেডি ভেবে রেখেছি যে যদি দরকার হয় 3 ভাগের 1 ভাগ দর্শক ঢোকাবো। ধরা যাক যেখানে আমাদের 500 দর্শক ঢোকে, সেখানে আমরা 200 দর্শক ঢোকাবো। এমন ভাবে বসাবো যাতে এই যে যেটাকে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং, বা এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রেসক্রাইবড যেই সমস্ত নীতিসূত্র, সেইগুলো আমরা মেনে দর্শক ঢোকাবো বলে আমরা প্রস্তুতি নিচ্ছি। সুতরাং এই প্রস্তুতি আমি ইতিমধ্যে দেখেছি আরো অনেকগুলো দল নিচ্ছে। আমি নিশ্চিত, এবং তারাও এই জুমেই তারা রিহার্সাল করছে, এবং আমি নিশ্চিত যে করোনা কাল কিছুটা প্রশমিত হলেই, মানে পরিপূর্ণ প্রশমিত নয়,
কিছুটা প্রশমিত হলেই আমরা থিয়েটারে ফিরবো। কারণ শিল্পকলাকে নিয়ে আমরা ইতিমধ্যে 2টো সেমিনার করে ফেলেছি, যে সেমিনারে আমরা শিল্পকলাকে বিশেষভাবে বলেছি যে আপনি সরকার থেকে আপনি কিছু বরাদ্দ নেন, যে বরাদ্দ দিয়ে এই যে ডিসইনফেক্ট করার জন্য একটা খরচ, এটা তো একটু খরচসাধ্যই ব্যাপার, তার জন্য যেন আপনি করতে পারেন এখন থেকে সেই প্রস্তুতি নেন। এবং আমরা একটা গাইডলাইন তৈরি করে তাদের কাছে পাঠিয়ে দিয়েছি যে এই গাইডলাইন অনুযায়ী আপনারা হলটাকে প্রস্তুত করতে পারেন, যেখানে দর্শক এসে ঢুকে নাটকটি দেখতে পারবেন। ফলে আমরা একটা প্রস্তুত জায়গায় আছি, শুধু হাইপোথেটিক্যাল জায়গায় নেই। খুব ভালো। মাসুম, একটা প্রশ্ন রাখি। এই যে তুমি বললে সোশ্যাল ডিস্টেন্সিং আর ফিজিক্যাল ডিস্টেন্সিং, তো এই সোশ্যাল ডিস্টেন্সিং শব্দটাকে ঢুকে পড়েছে, আর আমার থিয়েটারে যদি সোশ্যাল ডিস্টেন্সিং ঢুকে পড়ে তাহলে এটা তো মারাত্মক একটা জিনিস। অর্থাৎ তুমি আছো এবং নেই, তোমার ফিজিক্যাল ডিস্টেন্স সেটা একটা সেটা তুমি করতে পারো। তুমি 500 জনের জায়গায় তুমি 100 জনে নামিয়ে আনতে পারো, 50 জনে নামিয়ে আনতে পারো। কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং এই কথাটাকে যদি আমি আক্ষরিক অর্থে না ধরে অন্তর্নিহিত সত্যটাকে যদি উদ্ঘাটন হয়, তাহলে আমার থিয়েটারটা হবে কি করে? সে আদার্স থিয়েটারই হোক আর প্রচলিত থিয়েটারই হোক। আমি আপনার সাথে 100% একমত। আমি নিজেও সোশ্যাল ডিস্টেন্সিং কে বলি না, আমি কিন্তু এটা ফিজিক্যাল ডিস্টেন্সিং বলি, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং শব্দটি যেহেতু অনেকে ব্যবহার করছেন, আমি সেই জন্যই বলছি যে সেন্স ধরা হোক, মূলত আমরা চাইবো যে ফিজিক্যালি যেমন যদি তারা পরিবার হন, হাজবেন্ড এন্ড ওয়াইফ হন, বা একটা পুরো পরিবার 4 জন মিলে হয়তো দেখতে আসলেন, বা আরো বেশি বা কম, তাহলে তাদেরকে আমরা পর বসাবো। কিন্তু যদি আরেকটি ফ্যামিলি আসেন, তারা 2টো চেয়ার পরে বসবে। এই ব্যবস্থাপনাগুলো আমরা করব। কারণ এখনো যারা আমরা প্রসেনিয়ামে নাটক করি, তারা কিন্তু ওই যে চতুর্থ দেওয়াল, যেটা ফোর্থ ওয়াল, সেই ফোর্থ ওয়াল তো ক্রিয়েট করি আমরা, এখনো দর্শকদের আলো নেভাই এবং দর্শকদেরকে এখনো আলাদা জায়গায় রাখি, এবং দর্শক আছে কি নাই সেটা ভুলে যেতে বলি। আমাদের পারফর্মারদেরকে বলি যে তুমি যখন অভিনয় করছো তখন ভুলে যাও তোমার সামনে কেউ আছে কিনা আছে, তুমি ওটার ভিতরে ঢুকে যাও। এই যে নানান কথা বলছেন, এটা যদিও অপ্রাসঙ্গিক কথা, তারপরেও আমি বলছি আর কি, সেটা তো আমরা রাখি। আমরা ফিজিক্যাল ডিস্টেন্সিং এর কথাটাই আমরা বলেছি, ডিসইনফেকশনের কথাটা আমরা বলছি, যেগুলো যাতে আমাদের দায় না আসে। সবচেয়ে বড় ব্যাপার, এমনিতেই আমাদের দর্শক হয় না, তার উপরে আবার এই কথায় দেখেন, বিয়ে আসলে কিন্তু দর্শকের অভাব হয় না। যারা ইনভাইটি, তারা কিন্তু ঠিক যেভাবে হোক, যতই জ্যাম হোক, যতই যা কিছু হোক, বিয়ের আসলে আমি দেখি যে ঠিকঠাক মতন প্রায় সবাইকেই দেখা যায়। কিন্তু নাটক দেখতে আসলে ভাই অফিস থেকে বার হতে দেরি হয়, অমুক হতে দেরি হয়, এত জ্যাম, এত নানান কিছু। আমি সবসময় একটা কথা বলি সলিলদা, যে একটা শহর কতটা রুচিবান, কতটা সংস্কৃতবান, সেই শহরের থিয়েটার